নতুন সরকারের প্রথম বাজেট পাস আজ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও জনজীবনে স্বস্তি ফেরানোই বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে ইনুর মামলার রায় আজ। চট্টগ্রামে ওয়াসিম হত্যাসহ ৩ অভিযোগে হাসান নওফেল সহ ২২ আসামির অভিযোগ গঠনের আদেশ আজ। বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষায় বসছে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী। দুর্যোগে এক কেন্দ্র নয়, স্থগিত হবে সারা দেশের পরীক্ষা। উৎপাদন বাড়লেও কমছে না লোডশেডিং। বিদ্যুৎ সংকটে জনজীবনে চরম ভোগান্তি, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। জয়পুরহাটে ভর্তুকির বীজে কারসাজি। এক পরিবারেই একাধিক ব্যক্তিকে ডিলারশিপ দেওয়ার অভিযোগ। লাভের টাকা ব্যবসায়ীদের পকেটে। চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ রাসায়নিকের কন্টেইনার। অর্থের অভাবে হচ্ছে না অপসারণ, বাড়ছে বড় দুর্ঘটনার আশঙ্কা। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হবেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। চিরনিদ্রায় শায়িত হবেন বনানী কবরস্থানে। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। সেই সাথে আলিফ, তামান্না, আপনাদেরও গুড মর্নিং। শুভ সকাল। শেষ সংবাদটা আসলে গুড মর্নিং দিয়ে বলতে পারছি না, কারণ বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের আজকে শহীদ মিনারের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন এবং শায়িত হবেন কবরস্থানে। তার অবদান আসলে এবং পুরো ছোটবেলা আসলে কেটেছে তার সেই বিখ্যাত পাপেট শো এবং তার যে তিনি যে চারুকলায় যে অবদানগুলো রেখেছেন তার জন্য তিনি ২১ পদকও পেয়েছেন। পুরো ছেলেবেলাটাই আসলে কেটেছে, বিটিভি ছিল তখন। ওনার কর্ম আমরা দেখেছি, ওনার কাজ আমরা দেখেছি, সেটা দেখেই যদি বলে আমরা বড় হয়েছি। সেই সাথে এখন ফিফা বিশ্বকাপ চলছে। তার যে চিত্রকর্ম সেটি নিয়ে তার সঙ্গে একবার সামনাসামনি কথা বলার সুযোগ হয়েছিল আমার, স্পেলিং বি কম্পিটিশনের সুবাদে। তো সেখানে তিনি একবার বলেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে মানে স্পেলিং বির পার্সপেক্টিভে কোয়েশ্চেন করা, তো যে এত ধৈর্য ধরে তিনি যে চিত্রগুলো আঁকতেন বা চিত্রকর্মগুলো করতেন, তিনি কি কখনো অধৈর্য হতেন কিনা। তো তিনি সেখানে উত্তর দিয়েছিলেন উনি অধৈর্য হতেন, তার মনে হতো এই সব চিত্রকর্ম সব ফেলে দিবেন। তো তারপরে জিজ্ঞেস করা হলো তো তখন তিনি কি করতেন, বললো যেটি নিয়ে চিত্র আঁকতাম সেটা বাদ দিয়ে নতুন করে আরেকটা চিত্র আঁকা শুরু করতাম। মানে এই যার আসলে কর্মের প্রতি স্পৃহা, তাকে তো আসলে অনন্য মর্যাদায় আসলে নিয়ে যাবে, মানুষটাকে মনে রাখবে তার কাজের দ্বারা। যেমনটা বলছিলাম, ফিফা বিশ্বকাপ চলছে কিন্তু, আর এই মুহূর্তে মরক্কো এবং নেদারল্যান্ডসের ম্যাচ চলছে। 2 মিনিট 2.5 মিনিট পার হয়েছে। আর গতকালকে আমরা 2টা ম্যাচ দেখেছি। সেখানে আজকে সকালে যদি বলি, জার্মানির আসলে হেরেছে। আসলে শুরু থেকে যে প্রেডিকশনগুলো হচ্ছিল, জার্মানি কিন্তু হারার মতো টিম সেরকম ছিল না, বা তারা আসলে গ্রুপ পর্বেও তাদের যেরকম নৈপুণ্য দেখিয়ে এসেছে সেই জায়গা থেকে আসলে এভাবে আসলে কল্পনাতীত ছিল। তারপরেও আসলে ফুটবল এটাই আসলে ফুটবল, অনিশ্চয়তার খেলা, কখন কি হবে আসলে বলা যায় না। যেমন গতকালকেই যদি আরেকটা ম্যাচ নিয়ে কথা বলি, ব্রাজিল বনাম জাপানের যে ম্যাচটা, সেটিও কিন্তু আসলে এক পর্যায়ে মনে হচ্ছিল এরকম টাই ব্রেকারই হয়তো গড়াতে যাচ্ছে খেলাটি। তবে লাস্ট মিনিটে একদম স্টপেজ টাইমেরও শেষ মুহূর্তে এসে মার্টিনেলির গোলে কিন্তু আসলে ব্রাজিল তাদের জয় নিশ্চিত করেছে। সেই সাথে এশিয়ার কিন্তু যাত্রা শেষ হলো। এশিয়ার যাত্রা শেষ হলো এবং ব্রাজিল আসলে জনজীবনে স্বস্তি ফেরানো এবং কর্মসংস্থান বাড়াতে গেল 11 জুন নতুন অর্থ বছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী, আজ তা পাশ হতে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ 2 দশক পর নির্বাচিত হয়ে আসা বিএনপি সরকারের সামনে বাজেট বাস্তবায়নে রয়েছে নানামুখী অভ্যন্তরীণ এবং বৈশ্বিক সংকট। তবে সবকিছু ছাপিয়ে জিনিসপত্রের দাম হাতের নাগালে রাখাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের পর অর্থনীতির প্রকৃত চিত্র সামনে আসে। উচ্চ মূল্যস্ফীতি, বড় রাজস্ব ঘাটতি, ব্যাংক খাতে লুটপাট, বিনিয়োগ শূন্যতা আর ঋণের ভারে ধুঁকতে থাকা অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পায় বিএনপি। নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার পর যুক্ত হয় মধ্যপ্রাচ্য যুদ্ধের বৈশ্বিক অভিঘাত। এমন পরিস্থিতিতে অর্থনীতি পুনরুদ্ধারে নতুন অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা আর ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা। তবে এই ঘাটতি পূরণ করতে গিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। 2,43,000 কোটি টাকার বাজেট ডেফিসিট রেখে আপনার এই ইনফ্লেশন টার্গেটটা অ্যাচিভ করা ডিফিকাল্ট হবে। যদি বৈদেশিক উৎস থেকে তার যেই লক্ষ্যমাত্রার ঋণ বা গ্র্যান্ট এটা যদি না নিতে পারে, তাহলে কিন্তু চাপটা পড়বে আপনার আভ্যন্তরীণ উৎস। বাজেট ডেফিসিট কিন্তু এই 2,43,000 কোটি টাকার মধ্যে থাকবে না, এটা হয়তো বেড়ে
3 লক্ষ কোটি টাকার বেশি চলে যাবে। সরকার যদি বেশি করে ঋণ নেয় আভ্যন্তরীণ উৎস থেকে, তাহলে কিন্তু এটা প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ, এই বিনিয়োগকে সিগনিফিকেন্টলি কমায় দেবে। বাজেটে প্রশ্নহীনভাবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা, ব্যাংক হিসাব খোলায় টিআইএন বাধ্যতামূলক না করা, ব্যাংক লুটেরাদের ফিরে আসার সুযোগ না দেয়া সহ বিভিন্ন সংশোধনী আনা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা থাকলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মূল একটা চ্যালেঞ্জ হবে হচ্ছে মূল্যস্ফীতিটাকে আমরা কমিয়ে আনতে পারবো কিনা। যদি মূল্যস্ফীতিকে আমরা না কমিয়ে আনতে পারি, তাহলে সাধারণ মানুষ এই বাজেট থেকে কোনো সুবিধা পাবে না। রপ্তানি খাত যদি চাঙ্গা না হয়, তাহলে কিন্তু রিজার্ভের একটা চাপ বাড়বে। সরকার ব্যক্তি খাতকে যথেষ্ট পরিমাণে চাঙ্গা করতে পারবে কিনা। ব্যক্তি খাত এখন উচ্চ সুদের যে হার, সেটার জন্যে তারা ভুক্তভোগী। সরকারের জন্য যে বড় চ্যালেঞ্জ হচ্ছে, তাকে দেখাতে হবে যে তারা সংস্কার করতে অঙ্গীকারবদ্ধই না, তারা সংস্কার করতে পারছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকার যে নতুন উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক হলেও সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ বেশ কয়েকটি সংশোধনী এনে জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল 2026। বিল পাশের আগে সকালে সংসদে প্রধানমন্ত্রী জানান, অর্থনীতি পুনরুদ্ধারে 3 ধাপে কাজ করবে সরকার। এদিকে কর বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র অর্থ বিল পাশ নয়, বরং রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। 2026-27 অর্থবছরে 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্বের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এই লক্ষ্য অর্জনে প্রশ্নহীনভাবে কালো টাকা সাদা করার সুযোগ, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক সহ নানা প্রস্তাব করা হয়েছিল অর্থ বিলে। তবে প্রধানমন্ত্রীর অনুরোধে এগুলো সহ বেশ কয়েকটি প্রস্তাব বাতিল করে সোমবার বিকেলে অর্থ বিল 2026 পাশ হয় জাতীয় সংসদে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এর আগে সকালে বাজেট অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জানান, অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান সম্প্রসারণ সহ নানা উদ্যোগ বাস্তবায়নে 3 ধাপে কাজ করবে সরকার। মাননীয় স্পিকার, এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা, বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। অর্থবিল সংশোধনের প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, কালো টাকা সাদা করা ইস্যুতে বেশ সমালোচনা হয়েছে, তাই এই সুযোগ বাতিল চান তিনি। এছাড়া করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর হার কমানো ও বিভিন্ন শিল্প খাতের জন্য আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন, অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার, জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা। প্রধানমন্ত্রীর সকল প্রস্তাব বিবেচনায় নিয়ে জাতীয় সংসদে অনুমোদনের জন্য প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি জানান, রাজস্ব ব্যবস্থার সংস্কারে নেওয়া হবে পদক্ষেপ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা, পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণ, ডিরেগুলেশন এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নিচ্ছি। প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি। বাজেট বাস্তবায়নে শুধুমাত্র নীতি গ্রহণ নয়, বাজেট বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ এবং আইনের প্রয়োগ নিশ্চিত করার কথা বলেন বিশেষজ্ঞরা। সরকারের সফলতা নির্ভর করবে যে কত ইফেক্টিভলি টাকাটা কালেক্ট করতে পারে, মানে রাজস্ব আহরণ করতে পারে। এটাও তদারকি করা উচিত যে আসলে ওনারা তো অনেক জায়গায় কাস্টম ডিউটি থেকে শুরু করে উৎসে করের থেকে শুরু করে অনেক জায়গায় ছাড় দিয়েছেন, সেই ছাড়ের প্রভাবটা সাধারণ জনগণের কাছে পৌঁছালো কিনা। কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অর্থ বছরের মাঝখানে এসে করের বোঝা না চাপানোর পরামর্শ তাদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। কাতারে নিহত 5 বাংলাদেশির মরদেহ আসছে দেশে। বাংলাদেশি বিমানের বিশেষ ফ্লাইট 226-এ
মরদেহগুলো দেশে আসছে। তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাটে। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, যেমনটি শুনছিলাম মরদেহ দেশে আনা হচ্ছে এবং সে বিষয়ে আসলে সবশেষ প্রস্তুতি কি, কখন নাগাদ এসে পৌঁছাতে পারে? আলিফ, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই এই কাতারে নিহত 5 বাংলাদেশির মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের যে উড়োজাহাজটি ছিল, এই ফ্লাইটটির নাম্বার ছিল BG226। সেই ফ্লাইটটি 6টা 50 মিনিটে সিলেট MAG উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং এখন বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে, এবং এই ফ্লাইটটি কিন্তু যাত্রীবাহী একটি ফ্লাইট, যার কারণে যাত্রীদেরকে নামানোর পর এবং ফ্লাইটের এই মরদেহগুলোর আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যেই এই কানাইঘাট জকিগঞ্জ যে সংসদীয় আসন, সিলেট 5 আসন, সেই আসনের MP মৌলানা আবুল হাসানও এসে এখানে উপস্থিত হয়েছেন এবং এছাড়াও নিহতদের স্বজনরাও এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে তাদের মরদেহ বহনের জন্য সরকারের পক্ষ থেকে, অর্থাৎ ওয়াইজ অনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সগুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি আসলে নিয়ে রাখা হয়েছে। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের BNP, জামাতের রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এসেছেন এবং প্রত্যেক নিহতের স্বজনরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদেরকে প্রবাসী কল্যাণ ডেস্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে মৃতদেরকে প্রাথমিকভাবে আজকেই 30,000 টাকার চেক হস্তান্তর করা হবে লাশ হস্তান্তরের সাথে সাথেই। এছাড়াও তাদেরকে পরবর্তীতে 3 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়াও তাদের যে দুর্ঘটনায় তারা মারা গিয়েছিলেন 21 জুন, সেই দুর্ঘটনার বিষয়ে তারা যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মামলার মাধ্যমে যে ক্ষতিপূরণ আদায় করার চেষ্টা করা হবে বলে প্রবাসী কল্যাণ ডেস্কের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও আজকে দুপুর 2টা নাগাদ কানাইঘাটে 5 জনের জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তাদেরকে তাদের প্রত্যেকেরই নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এছাড়া সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আলিফ, এই ছিল আমার কাছে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী ইয়াহিয়া মারুফ সিলেট থেকে জানাচ্ছিলেন 5 বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছানোর সবশেষ খবরাখবর। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুল মামলার রায় আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এ রায় ঘোষণা করবেন। এর আগে 14 মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। তারপর থেকে মামলাটি রায়ের অপেক্ষায় ছিল। এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু কারাগারে আছেন। এই মামলায় মোট 8টি অভিযোগ আনা হয়। এর মধ্যে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উস্কানি দেয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলি নির্দেশ দেয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলি নির্দেশ দেওয়ার অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমকে হত্যাসহ 3 অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। উভয় পক্ষের শুনানি শেষে আজ অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মামলায় গ্রেফতার 5 আসামি হলেন সাবেক MP ফজলে করিম চৌধুরী, যুবলীগের নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ এবং দেবাশিস পাল দেবু। তবে সোমবার ফজলে করিম ছাড়া বাকি 4 আসামিকে আদালতে হাজির করা হয়। এই মামলায় হাসান মাহমুদ ছাড়াও পলাতক রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিন সহ 17 আসামি। এর আগে গত 7 এপ্রিল 3টি অভিযোগে 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। তরুণ মেধাবীরাই বাংলাদেশের পথ প্রদর্শক। আগারগাঁওয়ে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক প্রদর্শনীতে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী সহযোগিতা করতে সরকার প্রস্তুত। শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানান তিনি। 27,000 শিক্ষার্থী ও 16,000 শিক্ষকের প্রায় 8,000 নতুন ভাবনা।
সারা দেশ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মতো বাছাই করা 100টি প্রকল্প স্থান পায় এই প্রদর্শনীতে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উৎসাহ দেন শিক্ষার্থীদের। সেরা 10 টিমকে দেয়া হয় আর্থিক পুরস্কার। নবম স্থানে পুরস্কার গ্রহণ করছেন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ সময় তরুণ মেধাবীরাই বাংলাদেশের পথ প্রদর্শক উল্লেখ করে সরকার প্রধান শিক্ষার্থীদের দেশ গঠনে অংশ নেয়ার আহ্বান জানান। বলেন, শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী সহযোগিতা করতে সরকার প্রস্তুত। এই স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট ভাব লাগছে। ইয়েস, আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। এর আগে একযোগে দেশের 29,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে। তরুণ প্রজন্মের নেতৃত্ব তৈরিতে বিএনসিসির ভূমিকা রয়েছে জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। আগামী 2রা জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগে কোথাও এইচএসসির কোনো বিষয়ের পরীক্ষা বন্ধ হলে সারা দেশেই ওই পরীক্ষা স্থগিত হবে। স্টার নিউজকে এই কথা জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রশ্নপত্রের মান এবং ভারসাম্য নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন শিক্ষাবিদরা। ভয়মুক্ত পরিবেশে পরীক্ষা দিতে চান শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূরের রিপোর্টে বিস্তারিত। 5 বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে পরীক্ষা নেওয়া হবে অভিন্ন প্রশ্নে। নকল অনিয়ম ঠেকাতে সব পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা, বডি ক্যাম সহ মোতায়েন থাকবে পুলিশ। কেন্দ্রগুলোতে সম্পন্ন হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। বডি ক্যাম থাকলে আসলে কোন ধরনের সমস্যা হতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে, তো সেই ধরনের কোনো এর আগে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। তো ফলে আসলেই এটা আসলে শিক্ষার্থী হিসেবে একটু অস্বস্তির আর কি। আমরা আশাবাদ ব্যক্ত করছি অতিরিক্ত সহজ কিংবা অতিরিক্ত কঠিন কোনো প্রশ্ন হবে না, একটি সুন্দর একটি সাবলীল প্রশ্ন হবে। শিক্ষাবিদরা বলছেন, অভিন্ন প্রশ্নপত্রের মান ও ভারসাম্য নিশ্চিত করতে হবে। একই ধরনের প্রশ্ন হচ্ছে, এটা ভালো উদ্যোগ, ঠিক আছে, কিন্তু শহরের ম্যাক্সিমাম স্কুল কলেজে যে ফেসিলিটিগুলো আছে, যে মাপের প্রশ্ন করা হয়, এই একই ধরনের স্ট্যান্ডার্ডের প্রশ্ন যদি করা হয় অন্যান্য জায়গায়, তাদেরকে কি সেই ল্যাব আছে, তাদেরকে কি সেই শিক্ষক ওই মানের ছিল, ওইটা কি তাদেরকে পড়ানো হয়েছে, ওই টেস্টটা কি তাদেরকে করানো হয়েছে? তো এখন এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখা লাগবে যে প্রশ্ন করার আগে, অর্থাৎ কেউ যাতে বঞ্চিত না হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি জানান, কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা গ্রহণের সমস্যা হলে সেদিন সারা দেশের পরীক্ষায় স্থগিত করা হবে। একটা ব্যক্তি কোনো কারণে দুর্ঘটনা ঘটিয়ে সে সময় মতো কেন্দ্রে যেতে পারেনি, তো সেটা লোকাল প্রশাসন যদি ইচ্ছা করে এবং যদি যৌক্তিক মনে করে, তাহলে তাকে একটু স্পেস দিয়ে পরীক্ষাটা নিতে পারে। কোনো একটা বিভাগে বড় ধরনের ডিজাস্টার আসলে টোটাল পরীক্ষাটাকে পোস্টপোন করে অ্যানাদার একটা ডেতে আবার সারা দেশে পরীক্ষার আয়োজন করা, এটাকে আমরা বেটার মনে করছি। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 19,000-এর বেশি। মোট পরীক্ষার্থী 12,70,583। সারা দেশে পরীক্ষা কেন্দ্র রয়েছে 2,997টি। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। তামান্না, 2 জুলাই পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং অনেক বছর পর, 5 বছর পর আসলে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বলা হয়েছে যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা নির্ভয়ে পরীক্ষা দিতে চান, কারণ বেশ কিছুদিন আগে শিক্ষামন্ত্রী হলগুলো পরিদর্শন করাতে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছিল। যদিও আসলে পূর্ববর্তী ইতিহাসে যিনি হল পরিদর্শন করার পরে কড়াকড়ি হতো, সেই একটি ব্যাপারে কিন্তু শিক্ষার্থীরা, আপনি যেটা বলছেন যে ভীত ছিলেন আর কি। হ্যাঁ, তাদের পক্ষ থেকে কমপ্লেইন শোনা গেছে, ফেসবুকেও নানান রকম দেখেছি যে হল তারা আর একটু নির্ভয়ে পরীক্ষা দিতে চান। আর বিভিন্ন বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্রে যে ভিন্নতা থাকতো, এবার যতদূর জেনেছি যে একই প্রশ্নে সব বোর্ডে পরীক্ষা হবে এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন করার কথা বলা
বলা হয়েছে, মান উন্নয়নের কথা বলা হয়েছে প্রশ্নপত্রে। যে দিনের শুরুটা আমরা অনেকেই করে থাকি পত্রপত্রিকার পাতায় চোখ বুলাতে বুলাতে, এবং সেই কাজটিকে আসলে দর্শকদের সেই কাজটিকে সহজ করে দিতে আমাদের নিয়মিত আয়োজন। আজ আমরা যেমনটি করব, দেশের সর্বাধিক পঠিত যে পত্রপত্রিকাগুলো রয়েছে, দৈনিকগুলো রয়েছে, সেগুলোর প্রথম পাতায় যে শিরোনামগুলো স্থান পেয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথমে আমাদের কাছে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে যেমনটি আসলে শিরোনামে এসেছে সেটি হলো, দর্শক জেনে থাকবেন আজ কিন্তু বাজেট পাস হতে যাচ্ছে এবং সেই বাজেট অর্থ বিল পাস হতে যাচ্ছে। সেখানে আসলে যে পরিবর্তনগুলো আসতে যাচ্ছে সেগুলো নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে এবং শিরোনাম করা হয়েছে, করমুক্ত আয়সীমা আরও বাড়ল, ব্যাংক হিসেবে TIN নয়, অর্থাৎ ব্যাংক হিসাব খুলতে টিন সার্টিফিকেটের একটি কথা বলা হচ্ছিল, টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছিল, সেটি আসলে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে আসলে করমুক্ত আয়সীমা আরও বাড়লো, অর্থাৎ যেমনটি আসলে বাজেটের শুরু থেকে, অর্থ বিলের শুরু থেকে বলা হচ্ছিল যে করমুক্ত আয়সীমা 3,50,000 ছিল, সেটিকে 3,75,000 করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং গতকাল কিন্তু সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন এই করমুক্ত আয়সীমাটি 4 লাখ পর্যন্ত নিয়ে যাওয়া হয়, অর্থাৎ সেই জায়গায় করমুক্ত আয়সীমা যেটি সেটি আসলে বাড়ানোর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ 25,000 টাকা বাড়ানো হয়েছে, সেটি এখানে বলা হয়েছে। সেই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর 10% থেকে কমিয়ে 5% করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে কাঁচা বাজার, ক্ষুদ্র যে মুদি দোকানগুলো রয়েছে সেগুলোকেও ভ্যাটের আওতায় আনার একটি কথা কিন্তু বলা হচ্ছিল, তবে সেটি আসলে ভ্যাটের আওতার বাইরে থাকছে এমন সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সেই সঙ্গে কালো টাকা সাদা করার একটি সুযোগ কিন্তু ছিল, সেই সুযোগটিও আসলে নষ্ট করে দেওয়া হচ্ছে, বা কালো টাকা সাজা করার যে সুযোগ বা ব্যবহার করার যে সুবিধাটি সেটি আসলে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে দর্শকদের জানিয়ে রাখা ভালো, যেমনটি আসলে হয়ে থাকতো যে জমি কিংবা ফ্ল্যাট অর্থাৎ আবাসন খাতে যে দলিলে উল্লেখিত যে মূল্য, সেই মূল্যের বাইরে যদি স্বপ্রণোদিতভাবে কোনো টাকা বা অর্থের কথা উল্লেখ থাকে, সেটি আসলে ধীরে ধীরে কর দানের মাধ্যমে সেটিকে আসলে সাদা করে নেওয়ার একটি সুযোগ কিন্তু দেওয়া থাকতো। তবে সেই জায়গায় আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম বিশেষ কর সুবিধা থাকতো সেটি আসলে দেওয়া হচ্ছে না, অর্থাৎ সেই কালো টাকা সাদা করে নেওয়ার যে সুবিধা সেটি আসলে কমিয়ে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ডিজিটাল বিজ্ঞাপনে ভ্যাট 15% থেকে কমিয়ে 5% নিয়ে আসা হচ্ছে, এই বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তো এই সর্বোপরি যে বাজেট পাস হতে যাচ্ছে, অর্থাৎ বিগত সরকারগুলোর পর, অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পর থেকে যে এই যে নির্বাচিত সরকার বিএনপি, তাদের কিন্তু আজ প্রথম বাজেট পাস হতে যাচ্ছে। সেই বাজেট নিয়ে যে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে এবং বাস্তবায়নের পথে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে বাংলাদেশ সরকারকে, সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদনে কিন্তু উল্লেখ রয়েছে। যেমনটি আসলে বলছিলাম, মোটামুটি এই ছিল আসলে বাজেট নিয়ে এই প্রতিবেদনটাতে। এ পর্যায়ে যদি আমরা পরের যে প্রতিবেদনটি রয়েছে বা শিরোনামটি রয়েছে সেটি নিয়ে যদি কথা বলতে হয়, সেটি আসলে একটি আন্তর্জাতিক প্রসঙ্গ, অর্থাৎ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বলা হয়েছে। শিরোনামটি করা হয়েছে এমন, পাল্টাপাল্টি হামলার পর দোহায় আজ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। অর্থাৎ যেমনটি আসলে শান্তি আলোচনা চলমান ছিল, 60 দিনের শান্তি আলোচনা, তবে সেই শান্তি আলোচনার মাঝেই কিন্তু চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে, অর্থাৎ ইসরায়েলের পক্ষ থেকে লেবাননে হামলা, যেটিকে চুক্তির শর্ত ভঙ্গ দাবি করে ইরানের পক্ষ থেকেও পাল্টা হামলা করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু মার্কিন ঘাঁটিতে হামলার যে কথা রয়েছে তার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের পক্ষ থেকে হুঁশিয়ারি ছিল, এবং তারা কিন্তু বেশ কিছু মার্কিন ঘাঁটি, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশগুলোতে কাতার, বাহরাইন সহ যে সমস্ত জায়গায় মার্কিন ঘাঁটি ছিল, এরকম 8টি মার্কিন ঘাঁটি কিন্তু তারা সরিয়ে নেওয়ার একটি সিদ্ধান্ত ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বা পেন্টাগনের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছিল। এবং সেই বিষয়টির পর থেকে কিন্তু এক ধরনের শঙ্কার জায়গা ছিল যে হয়তো শান্তি আলোচনাটি এখানেই মুখ থুবড়ে পড়তে যাচ্ছে, এবং সেই জায়গায় আসলে আবার যেভাবে পাল্টা হামলা শুরু হতে যাচ্ছে, হয়তো যুদ্ধ সহজে থামছে না, বা এই আলোচনার মাধ্যমে হয়তো যুদ্ধের কোনো অবসান হতে যাচ্ছে না। তবে সেই শঙ্কার মেঘ উড়িয়ে দিয়ে কিন্তু আজ পাল্টাপাল্টি হামলার পরও দোহায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান, এবং এই বৈঠকে যেমনটি আসলে প্রত্যাশিত যে হয়তো দুই দেশের পক্ষ থেকেই কোনো মীমাংসা আসতে যাচ্ছে এবং তারপর থেকে হরমুজ প্রণালী স্বাভাবিক করে দেয়া এবং স্বাভাবিক রয়েছে, অর্থাৎ সেই জায়গায় কোনো রকম টোল আদায় করা হচ্ছে না এমন কথা যেমনটি আসলে ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো কোনো সমাধান আসতে যাচ্ছে এই বৈঠকে। সেই সঙ্গে যদি আমরা দেখি, এই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু গতদিন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে একটি উদ্ভাবনী উৎসব চলছিল, সেই উৎসবে কিন্তু বক্তব্য রেখেছেন, এবং সেখানে যেমনটি আসলে বলা হয়েছে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তারা কিন্তু আসলে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও 9টি শিক্ষা প্রতিষ্ঠান আসলে পুরস্কার পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অনুষ্ঠানে ছিলেন, এবং সেখানে তিনি কিন্তু দেশের এই যে তরুণ প্রজন্ম তাদের উপর যে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে এমন কথা উল্লেখ করে কিন্তু তিনি সেখানে বক্তব্য রেখেছেন। সেই সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশার উপদ্রব নিয়ে এখানে একটি প্রতিবেদন করা
হয়েছে মশার ওষুধ কেনা হয়েছিল উপদেষ্টার প্রতিষ্ঠান থেকে, এমন শিরোনামে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে গত দিনে যেমন আলোচিত বিষয় ছিল লোডশেডিং, সেই লোডশেডিংকে ঘিরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে জনগণের মাঝে যে ধরনের ক্ষোভ বা ধর্মঘট পর্যন্ত হয়েছিল টাঙ্গাইলের জামুরকিতে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে জামালপুরের যে লোডশেডিং পরিস্থিতি সেটি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে যেমনটি আসলে বলছিলাম আমরা, বিশ্বকাপ ফুটবল চলছে, ব্রাজিলের ম্যাচ ছিল গতদিন, তো সেই ব্রাজিলের ম্যাচ নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। রুদ্ধশ্বাস জয়ে শেষ 16 ব্রাজিল, অর্থাৎ ব্রাজিল যে জাপানকে হারিয়ে তাদের শেষ 16 টিকিট নিশ্চিত করেছে সেটি বিষয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। এই পর্যায়ে যদি আমরা আমাদের আরও একটি দৈনিক সমকালে তাকাই, দৈনিক সমকালের প্রথম পাতায় যে বিষয়গুলো উঠে এসেছে সেখানে প্রথমেই রয়েছে তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এই জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমান যেরকম বলছিলেন, আসলে এই সরকারের কাছে কিন্তু শুরু থেকেই দেশের উত্তরাঞ্চলের যে মানুষ রয়েছে, বিশেষ করে রংপুর, লালমনিরহাট এই পাশের যারা জনগণ রয়েছেন, তাদের কিন্তু দীর্ঘদিনের এক আশা বা দীর্ঘদিনের এক ধরনের প্রত্যাশা সরকারের প্রতি ছিল যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং তাদের যে বন্যার যে দুর্ভোগ, সেই দুর্ভোগের একটি স্থায়ী সমাধান হতে চাচ্ছে এমন আশা তাদের মাঝে ছিল এবং সেই আশ্বাস কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দিয়ে রাখলেন। অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে আশার বাণী তিনি শুনিয়েছেন। সেই সঙ্গে আসলে সংসদে যেরকম বিল পাস নিয়ে কথা হচ্ছিল, অর্থ বিল পাস নিয়ে, সেই বিষয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে আমরা দৈনিক প্রথম আলোতে বলছিলাম, করমুক্ত আয়সীমা বাড়ানো সহ বেশ কিছু যে চুক্তি অর্থাৎ সিদ্ধান্ত, আসলে সেই সিদ্ধান্তের বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে আরেকটি প্রতিবেদন যে দেখতে পাচ্ছি সেটি হলো পুরনো মালিকদের ফেরার ধারা বাতিলের ঘোষণা, অর্থাৎ ব্যাংক খাতের একটি বিশেষ প্রতিবেদন এখানে করা হয়েছে। ব্যাংক খাতে যেমনটি হয়ে থাকে সে বিষয়ে এখানে একটি প্রতিবেদন রয়েছে। সেই সঙ্গে যদি বলি, যেমনটি আসলে আমরা খবরে শুনছিলাম 2 জুলাই থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা হতে যাচ্ছে। তো সেই এইচএসসি পরীক্ষা ঘিরে কিন্তু সরকারের ব্যাপক প্রস্তুতি চলছে এবং যেমনটি আসলে সহকর্মীরা বলছিলেন যে দীর্ঘদিন পর, অর্থাৎ সেই করোনা মহামারীর পর থেকে যে এক ধরনের শর্ট সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়ে আসছিল, তার কিন্তু এক ধরনের অবসান হতে যাচ্ছে। পূর্ণ সিলেবাসে এবছরের যে এইচএসসি পরীক্ষা সেটি হতে যাচ্ছে। সেই সঙ্গে এই পূর্ণ সিলেবাসের সঙ্গে আরও যে সিদ্ধান্ত, যেটি আসলে 2018 সালের এইচএসসি পরীক্ষাতে যেমন হয়েছিল, সমস্ত বোর্ড অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছিল, তারই ধারাবাহিকতায় কিন্তু এবছরও সবগুলো বোর্ড আসলে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হতে যাচ্ছে। অর্থাৎ সেই অভিন্ন প্রশ্নপত্র একদিকে যেরকম নতুন একটি বিষয়, সেই সঙ্গে এই যে পূর্ণ সিলেবাসে আবার পরীক্ষা হতে যাচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ভয় বা উদ্বেগ কাজ করছে। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী আ.ন.ম আহসানুল হক মিলন, তার যে এক ধরনের ব্যক্তিগত যে সুনাম রয়েছে কিংবা এক ধরনের যে তার কথা প্রচলিত রয়েছে যে তিনি যখন তখন হুটহাট বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে চলে যান এবং সেই কেন্দ্র পরিদর্শনে গিয়ে কোনো রকম অনিয়মের কোনো ছাপ পেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেই বিষয়টা নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। তো সেই ভয় নিয়ে তারা আসলে বলেছেন তারা আসলে ভয়মুক্ত পরিবেশে পরীক্ষা দিতে চান, এমন কথা তাদের পক্ষ থেকে এসেছে। তবে সব কিছু মিলে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেমনটি আসলে বলা হয়ে থাকে, যে কেউ যদি নিয়ম মেনে চলে আসলে নিয়মই তাকে বাঁচিয়ে দেয়। তো সেই জায়গায় আসলে শিক্ষার্থীদের ভয়ের কোনো কারণ নেই। সেই সঙ্গে যেমনটি বলা হচ্ছে যে এইচএসসি পরীক্ষায় থাকবে পুলিশের বডি ওর্ন ক্যামেরা, অর্থাৎ বডি ক্যাম যাকে বলা হয়ে থাকে, সেই ক্যামেরার ব্যবহার চলবে এবং প্রতিটি কক্ষে কিন্তু কেন্দ্রের প্রতিটি কক্ষে কিন্তু সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকবে, এমনটিও কিন্তু বলা হচ্ছে। সেই সঙ্গে লোডশেডিং নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। চাহিদার তুলনায় কোথাও 42% পর্যন্ত ঘাটতি রয়েছে, অর্থাৎ যে কথাটি বলা হচ্ছিল প্রায় যে ঘাটতি, সেই ঘাটতির কারণে কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। অর্থাৎ সেই লোডশেডিংয়ের কারণে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে যে সমস্ত এলাকা সেচ নির্ভর কৃষিতে আসলে কৃষি যেখানে চলছে, সেই জায়গায় কিন্তু এই যে লোডশেডিং সেটি আসলে সেচ কাজকে ব্যাহত করছে, সর্বোপরি কৃষি উন্নয়নে ব্যাহত হতে যাচ্ছে আসলে এই লোডশেডিংয়ের কারণে। তো সে বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। পাশাপাশি যেমনটি আসলে আমরা বলছিলাম, চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার তিনি কিন্তু আসলে না ফেরার দেশে চলে গেছেন এবং তার আজ কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন হবে। সে বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে হয়ে থাকে স্বাভাবিকভাবেই, গতকালকে ব্রাজিলের ম্যাচ ছিল, সেই ব্রাজিলের ম্যাচকে নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। জাপানের সূর্যাস্তে ব্রাজিল শেষ 16, অর্থাৎ জাপানকে হারিয়ে শেষ 16 টিকিট কিন্তু নিশ্চিত করেছে ব্রাজিল। এই বিষয়টি এখানে প্রতিবেদনে উঠে এসেছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তর দেখি, দৈনিক যুগান্তরের প্রথম পাতায় স্বাভাবিকভাবেই বাজেট পাস হতে যাচ্ছে আজ, সেটি এখানে প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে। করমুক্ত আয়সীমা বাড়লো, কমলো কর্পোরেট কর। অর্থাৎ যেমনটি আসলে বলছিলাম দর্শক, দৈনিক প্রথম আলোতে কিন্তু আপনাদের জানানো হচ্ছিল যে করমুক্ত আয়সীমা
বাড়ানো হয়েছে, অর্থাৎ 4 লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা করা হবে এমন প্রস্তাব কিন্তু করা হয়েছে। সে বিষয়টি এখানে উঠে এসেছে। সেই সঙ্গে কর্পোরেট কর, যেমনটি আসলে বলছিলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। অনলাইন বিজ্ঞাপনের কর 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে কর কিন্তু কমানো হচ্ছে। তবে সেই জায়গায় কিন্তু কিছু চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। এই যে কর কমানোর ফলে আপনারা জানেন এবছরের বাজেট কিন্তু ইতিহাসের সর্বোচ্চ পরিসরের একটি বাজেট, এবং সেই বাজেট আসলে বাস্তবায়নের পথে কিন্তু কর বা রাজস্বের একটি ভূমিকা কিন্তু থাকে। তবে সেই জায়গায় কর কমিয়ে দিলে তার প্রভাব আসলে বাজেট বাস্তবায়নে কতখানি পড়বে সেগুলো নিয়ে কিন্তু যারা বিশ্লেষক রয়েছেন তাদের মধ্যে নানা ধরনের কথা সমালোচনা চলছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে আশ্বাস দিয়েছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, সেটি এখানে প্রতিবেদনে উঠে এসেছে, শিরোনামে রয়েছে। সেই সঙ্গে পাচারকারীদের 72,000 কোটি টাকার সম্পদ জব্দ হয়েছে। অর্থমন্ত্রী সংসদে এমন একটি তথ্য দিয়েছেন, সেটিকেও এখানে শিরোনাম করা হয়েছে। বিশ্বকাপ ফুটবল চলছে, স্বাভাবিকভাবেই সেই জোড়া হলুদ ফুলে শেষ ষোলোয় ব্রাজিল, অর্থাৎ ব্রাজিলের 2 গোলকে এখানে নির্দেশ করা হয়েছে। একাধিক ম্যাচ গড়াতে পারে টাই ব্রেকারে, এমন কথা কিন্তু বিশ্লেষকদের পক্ষ থেকে ফুটবল বিশ্বকাপ নিয়ে বলা হচ্ছে। তো মোটামুটি এই ছিল আসলে দৈনিক যুগান্তরে। এই পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ দেখতে চাই, দ্য নিউ এজের প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে, প্রথম শিরোনামটি রয়েছে JS স্ক্র্যাপস আনট্যাক্সড ইনকাম লিগালাইজেশন, অর্থাৎ বাজেট নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ড রেজড আপ টু টাকা 4 লাখ, অর্থাৎ যেমনটি আসলে বলছিলাম 4 লাখ টাকা পর্যন্ত আসলে করমুক্ত আয়সীমা করা হয়েছে, এমন একটি কথা এখানে শিরোনামে উঠে এসেছে। সেই সঙ্গে TIN ফর ওপেনিং ব্যাংক অ্যাকাউন্টস ড্রপড, অর্থাৎ 3 সার্টিফিকেট যে বাধ্যতামূলক করা হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। স্মল বিজনেস টু স্টে আউট অফ ভ্যাট কভারেজ, অর্থাৎ ছোটখাটো যে ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে, মুদি দোকান, তাদেরকেও আসলে ফ্যাটের আওতায় আনার কথা বলা হচ্ছিল, তবে সেই সিদ্ধান্ত থেকে সরকার আপাতত দূরে থাকছে। সেই সঙ্গে ট্রাম্প টাউটস দোহা মিট, তেহরান ডিনাইজ, অর্থাৎ দোহায় যে যুক্তরাষ্ট্র ইরানের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেটা নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। বাজেট ডিজাইনড টু বেনিফিট অল, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এরকম দাবি করা হয়েছে যে সর্বসাধারণের উপকার হবে বা সর্বসাধারণের জন্যই আসলে এই বাজেট, এমন কথা বলা হয়েছে, সেটি বিষয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। বাট অপোজিশন কলস ফর রোড ম্যাপ টু লন্ডার্ড মানি রিকভারি, অর্থাৎ পাচার হয়ে যাওয়া যে টাকাগুলো, সেই টাকাগুলো দেশে ফিরিয়ে আনার জন্য যেমন আসলে বলা হচ্ছে, সেই দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি কী হবে তার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে চাওয়া হচ্ছে, সে বিষয়টি এখানে হেডলাইনের নিচেই লেখা হয়েছে। সেই সঙ্গে HC কোয়েশ্চেন্স লিগ্যালিটি অফ কার্ভস অন ম্যাটারনিটি বেনিফিটস ফর থার্ড চাইল্ড, এ বিষয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে তিস্তা মাস্টার প্ল্যান এক্সিকিউশন অ্যাট এনি কস্ট PM, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান যেমনটি বলেছেন যে কোনো মূল্যে তিস্তা বাস্তবায়ন হবে। প্রতিটি পত্রিকায় এই বিষয়ে প্রতিবেদন করা হয়েছে, শিরোনামে এসেছে, সেটি এখানেও রয়েছে। তো দ্য নিউ এজের শিরোনামে এরকমই আসলে বলা হয়েছে যে স্বাভাবিকভাবেই প্রতিটি পত্রপত্রিকায় আমরা যেমন দেখছিলাম আসলে ঘুরে ফিরে কয়েকটি বিষয় উঠে এসেছে। যদি এখানে বলতে হয় আজ বাজেট পাস হতে যাচ্ছে, বর্তমান সরকারের প্রথম বাজেট, সে বিষয়টি এখানে উঠে এসেছে। বাজেটে যেরকম করমুক্ত আয়সীমা সহ বেশ কিছু জায়গায় ভ্যাট কর কমানোর একটি নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়গুলো প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন বলেছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, এ বিষয়টি আসলে প্রতিবেদনে বারবার উঠে এসেছে। সেই সঙ্গে আসলে বিভিন্ন জায়গায় যে লোডশেডিং হচ্ছে সেই লোডশেডিং নিয়ে প্রতিবেদন আমরা দেখেছি, এবং আন্তর্জাতিক ইস্যুতে আসলে যুক্তরাষ্ট্র এবং তেহরানের মাঝে যে দোহায় আজ বৈঠক হতে যাচ্ছে সেই বৈঠকগুলো নিয়েও কিন্তু প্রতিটি পত্রিকায় প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে। তো মোটামুটি আজকের যে পত্রপত্রিকাগুলো ছিল সেখানে এই ছিল সবশেষ। এ পর্যায়ে আমরা মূল স্টুডিওতে ফিরে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিক হাসান ইমন। আমিরুল ইসলাম আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পত্রপত্রিকার পড়ে জানাচ্ছিলেন কোন কোন বিষয়গুলো শিরোনাম করা হয়েছে। আমরা গুড মর্নিং বাংলাদেশে কিছু কিছু শিরোনাম জানিয়ে দিয়েছিলাম, আমরা বেশ খানিকটা মিল পেলাম যে একই টপিকে মোটামুটি কথা হয়েছে। এদিকে দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর, এতে হাম এবং উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 416 জনে। বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে আরও বলা হয়েছে গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 744 জন। এ নিয়ে 15 মার্চ থেকে এই পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা 619 শিশুর, আর হামে মারা গেছে আরও 93 শিশু। এছাড়া 15 মার্চ থেকে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 99,207 জন, আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন 11,710 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 82,844 রোগী, এর মধ্যে 79,000ই বাড়ি ফিরেছেন। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন।
সুরের জাদু আর শিল্প সংস্কৃতির স্পন্দন, লাইফস্টাইল, ট্রেন্ড আর হলিউড বলিউড ঢালিউড কাঁপানো টপ চার্ট। তারকাদের অন্তর্মহলের খবর আর শোবিজের এক্সক্লুসিভ গসিপ। এই ১৪টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, বিনোদনের সব খবর সবার আগে। চোখ রাখুন স্টার এন্টারটেইনমেন্টে। মেসির জন্ম না হলে হয়তো ফুটবলে কিছু হতো না। অল টাইম লিজেন্ড হচ্ছে মেসি। আর্জেন্টিনা অন্য কেউ গোল দিতে পারছে না কেন? রোনালদোর খেলা দেখেছি, রোনালদিনহোর খেলা দেখেছি। কেমন জানি এটা ভালো লাগে আমার। বিশুদ্ধ ভালোবাসার কোথায় পাবেন? জোর করে তো ভালোবাসা হয় না। জার্মানি ইজ ডিফারেন্ট। ব্রাজিল কখনোই ওয়ার্ল্ড কাপে ফেভারিট লিস্টের বাইরে ছিল না। এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, আমরা হারলে হারছি, জিতলে জিতছি। ব্যাপারটা বুঝতে হবে। আমরা চাই ব্রাজিল তার শৈল্পিক ফুটবলে ফিরে আসুক। কোয়ার্টারে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচটা চাই। ব্রাজিলের এই ফরওয়ার্ডের সামনে আর্জেন্টিনার এই ডিফেন্স টিকবে না। ৭-১ দেখার পরে কি কলিজার মধ্যে একটা কামড় দিয়েছিল? 7-7 আর ভালো লাগছে না। ছোট ছোট দুই একটা জিনিসই কিন্তু নকআউট পর্বে আসলে ডিসাইডেড হয়ে যাবে কোন দল আগাচ্ছে আর কোন দল পড়ে যাচ্ছে। দাই দাই ইকো ডালে আলেস লেটস গো, দাই দাই ইকো ডালে আলেস লেটস গো। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, মাঠের উত্তেজনা এখন আপনার ক্যাম্পাসেও। শুধু রোনালদো মেসি নয়, গোল করবেন আপনিও। মাঠের লড়াইয়ের সাথে ঝালিয়ে নিন আপনার ফুটবল জ্ঞানের গভীরতাও। ফিফা ওয়ার্ল্ড কাপ আমেজে গেমস কুইজ তো থাকছে, সাথে আপনার প্রিয় দল নিয়ে তর্ক বিতর্ক। ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে, আজ আছি এই ক্যাম্পাসে, কাল আসছি আপনার ক্যাম্পাসে। আপনি প্রস্তুত তো? দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। সাথে থাকার জন্য ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি শীর্ষক কর্মসূচির আওতায় সারা দেশে সভা, সেমিনার, প্রদর্শনী, পদযাত্রা এবং সমাবেশ করবে এই দল। অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরও ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলন ছিল এক যুগান্তকারী ঘটনা। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, যাতে পতন হয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার। সেই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করতেই এনসিপির এই সংবাদ সম্মেলন। বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে সরকার। জুলাই যে আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল, আমাদের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা। আমরা চেয়েছিলাম সমাজের সকল যেই পুরনো অর্ডার আছে সেটা চেঞ্জ হয়ে আমাদের একটা পরিবর্তিত একটা অর্ডার প্রতিষ্ঠিত হবে। এই পুরো জুলাইকে আবার পুনর্মঞ্চায়নের জন্য, রিআইটারেট করার জন্য আমরা প্রত্যেকটি দিনের জন্য বিশেষ বিশেষ প্রোগ্রাম আমরা আয়োজন করছি। দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি, 1 মাসব্যাপী কর্মসূচি 1 জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত এনসিপি হাতে নিয়েছে। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ, শহীদ ও আহত যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ, গণভোটের রায় ও জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী ৩৬ দিন ব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া রাজধানীর বারিধারায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা গ্রাফিতি অঙ্কনের কাজ করব। জুলাইয়ের স্মৃতিটাকে তরুণ, যুবক, নবীনদের কাছে এবং আবাল বৃদ্ধ বনিতার কাছে জাগরুক রাখার জন্য। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বিদ্যুৎ উৎপাদনের হিসাব বলছে এক কথা, কিন্তু সাধারণ মানুষের বাস্তবতার গল্প যেন আরেক। দেশের বিভিন্ন জেলায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।
প্রচণ্ড গরমে শিশু বৃদ্ধরা যেমন কষ্টে দিন কাটাচ্ছেন, তেমনি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও। বিদ্যুৎ সংকটে ক্ষোভ আর হতাশা বাড়ছে সবখানে। কোথাও চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ, আবার কোথাও চাহিদার কয়েক গুণ বিদ্যুৎ উৎপাদন। এরপরও মানুষকে ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে অন্ধকারে। দ্বীপ জেলা ভোলা, প্রায় 13.5 লাখ মানুষের এই জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা 116 মেগাওয়াট। কিন্তু জেলার 3টি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে দৈনিক উৎপাদন হয় প্রায় 450 মেগাওয়াট। স্থানীয় চাহিদার প্রায় 3 গুণ বিদ্যুৎ উৎপাদন হলেও দিনরাতের বড় একটি সময় লাখো মানুষকে থাকতে হচ্ছে অন্ধকারে। 450 মেগাওয়াট বিদ্যুৎ আর তারা বাইরে খুলনা বেনাপোলের দিকে দিতেছে কেন? আমাদের ভোলার মানুষের যেটা অধিকার আদায়ের জন্য, অধিকার আমাদের ভোলা মানুষের পাওনা, এটা আমাদের পরিপূর্ণ ভোলাকে দিয়ে তারপর বাইরে দিতে হবে। আমাদের মূল দাবি হলো আমরা বিদ্যুৎ দরকার। আমরা উদ্বৃত্ত বিদ্যুৎ দেশের বাইরে ভোলার বাইরে যাক, দেশবাসী ব্যবহার করুক। স্থানীয়রা বলছেন প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড গরমে ঘরে বাইরে চরম দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। বিদ্যুৎ না থাকায় থমকে যাচ্ছে ছোট ব্যবসা, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ঠিকভাবে অনলাইনে কাজ করতে পারতেছি না, মোবাইলে চার্জ দিতে পারতেছি না, ল্যাপটপ অচল হয়ে যাচ্ছে বিদ্যুতের কারণে, ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। আইসিইউতে থাকলে যে অবস্থা একটা নাগরিকের, হবিকুল আমাদের ভোলার প্রতিবিদ্যুতের একই অবস্থা। এজন্য আমরা সরকার মহোদয়ের কাছে আবেদন করতেছি, আমাদের এই ভোলার পল্লী বিদ্যুৎ কিভাবে আমাদেরকে দেওয়া যায় এদিকে আপনারা নজর দেন। একই চিত্র টাঙ্গাইলেও। জেলার দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় 100 মেগাওয়াট হলেও মিলছে মাত্র 54 মেগাওয়াট। ফলে ঘন ঘন লোডশেডিংয়ে গরমে হাঁসফাঁস করছেন বাসিন্দারা। 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 7 ঘন্টা 8 ঘন্টা থাকে, তারপরে আর এই 14-15 ঘন্টা এই বিদ্যুৎ থাকে না। লেখাপড়া বাদ দিয়ে খেলাধুলার প্রতি মগ্ন হতে আছে বেশি। বিদ্যুৎ থাকে না, দেখা যায় যে অন্ধকার হয়ে যায় ঘর। রাত্রে পোলাপান নিয়ে ঘুম পারন যায় না, দিনে কারেন্ট থাকে না, মানুষ তো খুব অসুবিধা ভোগ করতেছে। বারবার বিদ্যুৎ অফিসে অভিযোগ জানিয়েও সমাধান না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। 24 ঘন্টার বিদ্যুৎ দেওয়ার জায়গায় সেখানে 6 ঘন্টা ঘরে পাওয়া যায় না, 8 ঘন্টা পাওয়া যায় না। সকালে কারেন্ট থাকে না, দুপুরে কারেন্ট থাকে না, মানে এত কারেন্টের প্রবলেম বলার বাহির। সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। কারিগরি সমস্যা আছে, সমাধান হয়ে গেলে বিদ্যুৎ উন্নতি হবে এবং বিদ্যুৎ সবার সরবরাহ দেওয়া যেতে পারে। দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। এ নিয়ে আরও খবর জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন এবং ভোলা থেকে যুক্ত হচ্ছেন আদিল হোসেন তপু। আলমগীর, যেমনটি আসলে জানছিলাম আমরা যে প্রচুর লোডশেডিং জামালপুরে, খবরের পাতায় আমরা দেখছিলাম লোডশেডিংয়ের এই যে ভোগান্তি, এই ভোগান্তিতে আসলে ঠিক কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে কিংবা জনগণের মাঝে কোনো ক্ষোভ বা যেমন হয়ে থাকে বিক্ষোভ করে, ধর্মঘট করে, সেরকম কোনো পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আলিফ, আমি যদি আপনাকে জামালপুরের এই লোডশেডিং এর চিত্র বলি তাহলে কিন্তু শহরে লোডশেডিং কিছুটা কম থাকলেও বিশেষ করে গ্রামাঞ্চলে কিন্তু লোডশেডিং এর মাত্রা খুবই বেশি। বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতির যেসব আসলে গ্রাহকরা রয়েছেন, বিশেষ করে গ্রামাঞ্চলে যে পল্লী বিদ্যুতের গ্রাহকরা, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন এই তীব্র লোডশেডিং এর ফলে। তারা যে বিষয়টি বলছেন যে আসলে দিনরাত 24 ঘন্টা মিলে তারা কিন্তু 3 থেকে 4 ঘন্টা আসলে বিদ্যুৎ পাচ্ছে না। তো এই ভোগান্তির ফলে কিন্তু তারা আসলে বিশেষ করে শিশু এবং যেসব বৃদ্ধ রয়েছেন তারা কিন্তু বিশেষ খুব একটা ভোগান্তির মধ্যে রয়েছেন এবং শিশু এবং বৃদ্ধরা কিন্তু প্রায় আসলেই অসুস্থ হয়ে পড়ছেন। তো এই ভোগান্তিতে শেষ করার নিরসনের ফলে ঘন ঘন লোডশেডিং বন্ধ এবং যে স্বাভাবিক যে বিদ্যুৎ সরবরাহ রয়েছে তার দাবিতে কিন্তু জামালপুরে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ঘটনা কিন্তু আসলে লক্ষ্য করেছি। যেমন গেল পরশুদিন রাত্রে কিন্তু মাদারগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও হয়েছে। পাশাপাশি গতকাল রাতে জামালপুর সদর উপজেলা শরীফপুর বাজারে কিন্তু মহাসড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে। বিশেষ প্রায় 2.5 ঘন্টার মতো সেখানে অবরোধ করে রেখেছিল বিক্ষোভকারীরা। পরবর্তীতে কিন্তু প্রশাসনের আশ্বাসে তারা সেই বিক্ষোভটি আসলে উঠিয়ে নেয়। পাশাপাশি আপনাকে যদি বলি, এই লোডশেডিং এর ফলে কিন্তু আরো বিপাকে পড়েছে। সামনে এইচএসসি পরীক্ষা শুরু হবে। বিশেষ করে ছাত্র ছাত্রী যেসব পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু সঠিকভাবে নিতে পারছেন না। তো স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে আসলে এই তীব্র লোডশেডিং এর ফলে কিন্তু তারা বেশ বিপাকের মধ্যে পড়ছে। পাশাপাশি পল্লী বিদ্যুৎ সমিতির জামালপুর যিনি জিএম রয়েছেন তিনি যে বিষয়টি বলছেন, জামালপুরে বিদ্যুতের চাহিদা রয়েছে 160 থেকে 70 মেগাওয়াট, সেখানে কিন্তু তারা পাচ্ছে মাত্র 70 থেকে 80 মেগাওয়াট পাওয়ার ফলে কিন্তু এই লোডশেডিং এর বিপর্যয় নেমে এসেছে। আলিফ।
আপনাকে ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন জামালপুর থেকে, এ পর্যায়ে আমরা একটু ভোলায় যেতে চাই। সেখানে আছেন সহকর্মী আদিল হোসেন তপু। আমরা তো জামালপুরের খবর শুনছিলাম, ভোলায়ও কিন্তু আসলে আমরা জানতে পেরেছি লোডশেডিং এর একই রকম চিত্র। তো সেখানে আসলে লোডশেডিং কেমন এবং বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যে আছে, সে ব্যাপারে সবশেষ খবর কি আছে? আলিফ, শুভ সকাল। গ্যাস বিদ্যুৎ সম্পূর্ণ দ্বীপ জেলা ভোলা, দ্বীপ হওয়া সত্ত্বেও কিন্তু এখানে বিদ্যুতে পরিপূর্ণ এই জেলায় কিন্তু গ্যাস ভিত্তিক 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে, কিন্তু তার অনুকূলে কিন্তু গ্রাহকের চাহিদা অনুযায়ী 130 মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু সেই বিদ্যুৎটুকু কিন্তু এই ভোলারবাসী কিন্তু পাচ্ছে না। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন এই অঞ্চলের মানুষ। বিশেষ করে যদি বলি যে ভোলার মনপুরার, সেই মনপুরা কিন্তু সেখানে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ নেওয়ার কথা ছিল, কিন্তু সেটি এখন পর্যন্ত মনপুরাবাসী পাচ্ছে না। মাত্র 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ সন্ধ্যাকালীন সময় পাচ্ছে, এবং এটি চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মনপুরাবাসী। একই চিত্র ভোলার মদনপুর চরে, সেখানেও সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া হয়েছিল। 7 মাস পরে কিন্তু সেটি ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু তারাও 4 বছর ধরে বিদ্যুৎ বঞ্চিত রয়েছেন। আর যদি বলি ভোলা সদরের কথা, ভোলা সদরে মাত্র 35 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে, কিন্তু সেই বিদ্যুৎ চাহিদা পরিপূর্ণ না পাওয়ার কারণে কিন্তু এখানকার গ্রাহকরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে ছোট ছোট যেসব কারখানাগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু সেই ঠিকমতো উৎপাদন করতে পারছেন না বলে জানিয়েছেন। সামনে এইচএসসি পরীক্ষার্থীরাও কিন্তু একরকম দুর্ভোগের মধ্যে পড়েছেন। সব মিলে বলা যায় যে এই দুর্ভোগের যেন শেষ নেই। স্থানীয়রা বলছেন যে একরকম বাতির নিচে অন্ধকারের মতো অবস্থা ভোলা। তো সেই ক্ষেত্রে এই বিদ্যুতের সমস্যা নিরসন করার জন্য দ্রুত সাব স্টেশন করার জন্য তারা দাবি জানিয়েছেন। যদি সাব স্টেশন করা যায় তাহলে ভোলা সদরের যে বিদ্যুৎ সমস্যা সেটা নিরসন করা সম্ভব হবে। গ্যাসের মাধ্যমে কিন্তু আরেকটি ভেঞ্চার এনার্জি লিমিটেড 34.5 মেগাওয়াট, সেটিও কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, এবং এইটি যদি চালু করা যায় তাহলে এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে। কিন্তু ভোলার বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডের মাধ্যমে আসার কারণে কিন্তু এখানকার মানুষ কিন্তু প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে। বিশেষ করে বর্ষা হলেই কিন্তু বাতাস হইলে কিন্তু এখানকার বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এটি নিরসন করতে হলে অবশ্যই সাব স্টেশন করার দাবি জানিয়েছেন। আলিফ, এই ছিল ভোলা থেকে। তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আদিল হোসেন তপু ভোলা থেকে, এবং এর আগে আলমগীর হোসেন জামালপুর থেকে জানাচ্ছিলেন লোডশেডিং এর সবশেষ খবরাখবর। যে পূর্বাচলকে ভবিষ্যতের আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখা হচ্ছে, জনবসতি বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বেড়েছে অপরাধীদের তৎপরতাও। বিস্তীর্ণ এলাকা, ফাঁকা প্লট, নির্মাণাধীন ভবন ও নির্জন সড়ককে কাজে লাগিয়ে ঘটছে ছিনতাই, চুরি, ডাকাতি সহ নানা অপরাধ। এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে পূর্বাচলে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করছে ডিএমপি। নির্জন সড়কে মুহূর্তেই ছিনতাই, কোথাও চুরি, কোথাও ডাকাতি, আবার কোথাও খুন। এই জনপদে দিন দিনই বাড়ছে অপরাধ। তাই তো রাতের আধারে আতঙ্কের আরেক নাম পূর্বাচল। একসময় শুধু আবাসন প্রকল্প ছিল, এখন ধীরে ধীরে গড়ে উঠছে জনবসতি। রাজধানী পরিকল্পিত নতুন শহর পূর্বাচলে মানুষের বসবাস বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে অপরাধীদেরও তৎপরতা। নির্জন সড়ক, ফাঁকা প্লট আর সীমিত পুলিশি উপস্থিতির সুযোগ নিয়ে ঘটছে ছিনতাই, চুরি ও জমি দখলের মতো ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর অনেক এলাকা পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্যে। কিছু চুরি, বাটপারি, সিটারি মানুষের বাইরে গেছে। মানুষ, কাস্টমার আসে না, বন্ধ করে দিতে হয় 12টার দিকে। আবার রাত্রে 12টার দিকে দোকান বন্ধ করে দিলে আপনি রাত্রে আবার দোকানের মালামাল চুরি হয়ে যায়। এদিকে চুরি, ছিনতাই বাইরে গেছে, মোটরসাইকেল লইও ছিনতাই করে, গাড়ি, কালো গাড়ি লইও ছিনতাই করে, কিন্তু অনেক ভালো হয়ে গেছে। এদিকে একটা থানা ফাঁড়ি হইলে খুব ভালোই তো আমাদের জন্য। এই জায়গায় শুনছি একটা পুলিশ ফাঁড়ি হইব নাকি, ওটা হলে তো আমাদের জন্য অনেক ভালো হইব। এই যখন পরিস্থিতি, তখন পূর্বাচলকে ঢাকা মহানগর পুলিশের আওতায় আনার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে কার্যক্রম শুরু করেছে ডিএমপি। নির্মাণ করা হচ্ছে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প, যা চালু হলে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব হবে। পূর্বাচল এলাকাটাতে থানা হবে, তো ওখানে পূর্বাচল এলাকাটা পুরো ডিএমপির ভিতরে চলে আসবে। তা আপাতত আমরা কার্যক্রম শুরু করতেছি, আস্তে আস্তে এটা ওই যে থানাগুলো অ্যাপ্রুভ হয়ে গেলে থানার কার্যক্রম শুরু হবে। ডিএমপির আশা, পুলিশ ক্যাম্প চালু হলে ছিনতাই, চুরি, জমি দখল সহ বিভিন্ন অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশিন চেষ্টায় সীমান্তে উত্তেজনা চলছে। সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা। সীমান্ত পরিস্থিতির আরও খবর জানতে মেহেরপুর এবং শেরপুর থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী রাশেদুজ্জামান এবং মোরাদ হোসেনের সঙ্গে। শুরুতেই রাশেদের কাছে যেতে চাই। রাশেদ, সীমান্তে বর্তমান পরিস্থিতি কেমন? নতুন করে কোনো পুশিনের চেষ্টা রয়েছে কিনা এবং বিজিবি এবং স্থানীয়দের তৎপরতা সম্পর্কেও জানতে চাই। তামান্না, আসলে যে সীমান্তের যে অস্থিরতা, সেই অস্থিরতা বেশ কিছুদিন থেকে রয়েছে, গতকালকে থেকে আরো বেড়েছে। কারণ গতকালকে আমি যে সীমান্তে দাঁড়িয়ে আছি, এই নাজিরাকোনা সীমান্ত মুজিবনগর উপজেলা, সেই সীমান্ত দিয়ে কালকে ভোরবেলার দিকে 10 জনকে পার করার চেষ্টা করে বিএসএফ, এবং তারা যখন বাংলাদেশি ভূখণ্ডে চলে আসে ঠিক সেই সময়ে স্থানীয় এবং যারা বিজিবি সদস্যরা আছে তাদের দেখতে পেয়ে তাদেরকে আটক করে আবারও ভারতীয় ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। তারপর থেকে বিকেল পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু আজকে রাত থেকেই এই স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে বেশ কিছু খবর পেয়েছি যে ওই 10 জন আবারও রাতের আধারে তারা বাংলাদেশি ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। তখন স্থানীয়রা এবং বিজিবির সহায়তায় আবারও তাদেরকে ভারতীয় ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। অর্থাৎ সামনে যে পাট ক্ষেতগুলো রয়েছে সেই পাট ক্ষেতের আড়ালেই তারা অবস্থান করতে পারে এমনটি নিশ্চিত করেছে এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন। তবে এখানে আমরা অন্যান্য সীমান্তে যে কাভার করার সময় সাধারণত এই এলাকার মানুষের যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমরা পেয়েছি, এখানে তার ভিন্ন কথা। এই এলাকার যারা লোকজন রয়েছে, সকাল থেকে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু আমাদের সাথে কোনোভাবেই কথা বলতে চান না। বিশেষ করে কয়েকজন নাম আমরা পেয়েছিলাম, ওই 10 জনকে ওই রাতের আধারে যাদেরকে আবারও ভারতীয় ভূখণ্ডে তাদেরকে ঠেলে দেয়, সেই 2 জনের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি। একজন কথা বললেও এই বিষয়ে কিছু জানেন না বা কোনো কিছু বলবেন না এমনটি সাফ জানিয়ে দেন। অর্থাৎ বলা যায় যে এই এলাকার যারা মানুষ রয়েছেন তারা এই পুশিনের ব্যাপারে কোনো ধরনের তথ্য দিতে একেবারেই রাজি না। তবে এই সীমান্তটা পুরো এলাকা জুড়ে দেখছেন যে ওপারে যে ভারতীয় ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পটি দেখতে পাচ্ছেন, তার পাশ দিয়েই কিন্তু প্রচুর পরিমাণ যে পাট ক্ষেত রয়েছে, এই পাট ক্ষেতের মধ্যে দিয়ে অনায়াসে তারা কিন্তু এই যে পুশিনের যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছেন। এবং মেহেরপুরের যে 103 কিলোমিটার যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে যেগুলো ঝোপঝাড় রয়েছে, যেখানে পাট ক্ষেত রয়েছে, সেইগুলোতেই বিএসএফরা বেছে নিচ্ছে এবং পুশিনের চেষ্টা করছে। তবে বিজিবি স্থানীয়দের সহায়তায় তৎপর রয়েছে, তাদের টহল জোরদার করা হয়েছিল। এখনো এই সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। তো এই ছিল এখানকার সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। তামান্না। রাশেদ, ধন্যবাদ আপনাকে। মোরাদ, আপনার কাছে একই জিনিস জানতে চাই, সীমান্তের এই মুহূর্তের অবস্থা কেমন? নতুন কোনো পুশিনের চেষ্টা রয়েছে কিনা এবং বিজিবি স্থানীয়রা কেমন তৎপর রয়েছে? কোন কোন জায়গাগুলোতে টহল বাড়ানো হয়েছে? তামান্না, আপনাকে ধন্যবাদ। আসলে গত কিছুদিন আগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুশিন চেষ্টা করবে, তারপর কিন্তু আর কোনো পুশিনের ঘটনা ঘটেনি। কিন্তু গতকাল আবারও কিন্তু শেরপুরের শ্রীবর্দী উপজেলার রাঙাজান এলাকা দিয়ে 2 জনকে ভারতীয় বিএসএফ পুশিন করানোর চেষ্টা করে। ঠিক তখনও কিন্তু স্থানীয় জনতা সেই 2 ব্যক্তিকে দেখে এবং আটক করে। তারপর কিন্তু বিজিবিকে অবগত করে, সাথে সাথে তৎক্ষণাৎ কিন্তু বিজিবি সেই স্থানে যায় এবং তাদেরকে আবারও কিন্তু ভারতীয় বিএসএফ এর কাছে প্রেরণ করে। আসলে এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু সীমান্তে কিন্তু ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। তবে স্থানীয়রা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং স্থানীয়দের মাঝে ব্যাপক একটি আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছে যে তাদের অপরিচিত কাউকে দেখলেই কিন্তু বিজিবিকে বলার জন্য এবং জানানোর জন্য, অবগত করার জন্য বিজিবি কিন্তু তাদেরকে কড়া নির্দেশ দিয়েছে। এবং তার পাশাপাশি বিজিবি কিন্তু বিশেষ করে যে 42 কিলোমিটার শেরপুরে রক্ষিত 42 কিলোমিটার সীমান্ত স্থল এবং জল সীমান্ত রয়েছে, সেই সীমান্তের কিন্তু বিশেষ করে যে অরক্ষিত স্থানগুলো রয়েছে, যেগুলোতে ব্রিজ, কালভার্ট এবং যে জায়গাগুলোতে কাঁটাতারবিহীন, সেইগুলোতে কিন্তু অধিক পরিমাণে বাড়তি নজরদারিতে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। গতকাল যে ঘটনাটি ঘটে, মূলত 1097 নম্বর পিলার যে রয়েছে
সেই পিলারেই কিন্তু মূলত পিলারে কাজ দিয়েই কিন্তু পুশিং করার চেষ্টা করে। ঠিক তখনই কিন্তু স্থানীয়রা বিজিবিদের অবগত করলে তখন কিন্তু পুশিং অনুপ্রবেশে ব্যর্থ করে দেয় বিজিবি। তামান্না, এই ছিল সব শেষ। মুরাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইমন, সীমান্তের খবরাখবর আমাদের সহকর্মী আমাদেরকে জানাচ্ছিলেন এবং সেই সাথে নানান খবরাখবর আমরা আরো জানবো। তার আগে এখন ট্রাফিক আপডেট এবং ওয়েদার আপডেটটা জেনে আসি। এরই মধ্যে কিন্তু ঘড়ির কাঁটায় 8টা বেজে প্রায় 14 মিনিট, অর্থাৎ 8:15 বাজতে চলেছে। যারা অফিসগামী যাত্রী রয়েছেন তারা হয়তো এরই মধ্যে বের হয়ে পড়েছেন, কেউ বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে দিনের পুরো পরিকল্পনা সাজাতে আবহাওয়ার পূর্বাভাস এবং ঠিক কোথায় কোথায় যানজট রয়েছে সেই সড়কগুলো এড়িয়ে চলতে হবে, এই যে সিদ্ধান্তগুলো এগুলো নিয়ে ফেলতে পারলে কিন্তু দিনটা অনেক অংশেই সহজ হয়ে যায়। তো দর্শকদের সেই জীবনকে অনেকখানি সহজ করে দিতে আমাদের প্রতিদিনের মতো আজও নিয়মিত আয়োজনে আপনাদের আবহাওয়ার পূর্বাভাস এবং ট্রাফিক আপডেট জানিয়ে দেবো আমি। তো শুরুতেই যেমনটি আমরা করে থাকি, বিশ্বের বিভিন্ন দেশ এবং সেই দেশের শহরগুলোর আসলে বায়ুমান কেমন সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। সেখানে সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা আইকিউ এয়ারের যে সূচক, সেই সূচক অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের যে দেশগুলো এখন স্বাস্থ্যকর বায়ুর তালিকায় শীর্ষস্থানে রয়েছে সেগুলো নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমেই দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার মেলবোর্ন রয়েছে, যেই শীর্ষস্থান কিন্তু গতদিন দখল করেছিল নেদারল্যান্ডসের শহর আমস্টারডাম। সেই জায়গাটি আজ অস্ট্রেলিয়ার মেলবোর্ন আবার উঠে এসেছে সেখানে, এবং বায়ুমান সূচক তাদের হচ্ছে 7, যেটি কিন্তু বায়ুমান সূচকে অনেক ভালো। আসলে যেমনটি হয়ে থাকে 50-এর নিচে থাকলে আমরা তাকে সুস্বাস্থ্যকর বায়ু হিসেবে চিহ্নিত করি, এবং স্বাস্থ্যকর বায়ুর তালিকায় মেলবোর্ন কিন্তু রয়েছে একদম শীর্ষস্থানে। সেই সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে অনেকদিন পর শীর্ষস্থানের কাছাকাছি উঠে এসেছে হচ্ছে চীনের শহর শেনজেন। সেই শেনজেনের সূচক হচ্ছে 17, এবং তার পাশাপাশি তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড, কলম্বিয়ার বোগোতা রয়েছে ঠিক তারপরেই। সেই সঙ্গে বেলজিয়ামের ব্রাসেলস রয়েছে 5 নম্বরে, এবং অনেক দিন পর শীর্ষ 10-এ উঠে এসেছে লন্ডন, অর্থাৎ গ্রেট ব্রিটেনের একটি শহর লন্ডন, তারা কিন্তু শীর্ষ 10-এ উঠে এসেছে এবং 6 নম্বর স্থানে তারা এই মুহূর্তে রয়েছে। এবং সেখানে বায়ুমান সূচক নিয়ে যদি কথা বলি, তাদের বায়ুমান সূচক 20, অর্থাৎ সবগুলো দেশ যাদেরকে আমরা দেখতে পাচ্ছি বা শহর দেখতে পাচ্ছি, এই মুহূর্তে প্রতিটি শহরেই কিন্তু বায়ুমান সূচক 50-এর নিচে রয়েছে, যারা এরকম শীর্ষস্থানে রয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক রয়েছে, ব্যাংককও কিন্তু গতদিন শীর্ষ 5-এ ছিল, তারা আজ কিছুটা তাদের বায়ুমান সূচকে তাদের কিছু অবনতি হয়েছে, 22 বায়ুমান সূচক 22, যেমনটি আসলে গতদিন আরও কম ছিল, এবং তাদের বায়ুমান সূচক 22 হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিছুটা নেমেও গেছে, অর্থাৎ 8-এ নেমে এসেছে। সেই সঙ্গে কানাডার ভ্যানকুভার গতদিনও তারা 9 নম্বর স্থানে ছিল, আজও সেখানে আছে, তবে তাদের বায়ুমান সূচকে কিছুটা অবনতি হয়েছে, 20-এর উপরে উঠে গেছে তাদের বায়ুমান সূচক। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের শহর পোর্টল্যান্ড, সান ফ্রান্সিসকো রয়েছে, যেমনটি আসলে বলছিলাম নেদারল্যান্ডসের আমস্টারডাম গতদিন কিন্তু শীর্ষস্থানে ছিল, তারা আজ 12-তে নেমে গেছে। এবং সেই সঙ্গে বার্মিংহাম রয়েছে, ইউনাইটেড কিংডমের আরেকটি শহর, লন্ডনের পাশাপাশি বার্মিংহাম উঠে এসেছে শীর্ষস্থানগুলোতে। মোটামুটি এই ছিল আসলে শীর্ষস্থানীয় যে বায়ুমান সূচকে যাদের স্বাস্থ্যকর বায়ু যে সমস্ত শহরগুলোতে রয়েছে সেগুলোর অবস্থান। এ পর্যায়ে যদি আমরা ঢাকার অবস্থান খুঁজতে হয়, ঢাকা কিন্তু আসলে বায়ুমান সূচকে আজ যেমনটি আসলে আমরা জেনেছি, বায়ুমান সূচকে ঢাকার অবস্থানের আজ অবনতি হয়েছে, এবং দূষিত দেশের তালিকায় তারা শীর্ষ 10-এ নর্মালি থাকে, এবং তার ব্যত্যয় কিন্তু আজও ঘটেনি। এই মুহূর্তে ঢাকার বায়ু শীর্ষ 10-এ তো রয়েছেই, 7-এ রয়েছে দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান, এবং বায়ুমান সূচকও 100 ছাড়িয়েছে, যেমনটি আসলে হয়ে থাকে 50 পর্যন্ত আমরা বলি স্বাস্থ্যকর বায়ু, 50-এর উপরে উঠলে মোটামুটি বায়ুমানের তাদের অবস্থান, এবং 100-র উপরে উঠে গেলে আমরা তখন বলি যে যারা শিশু কিংবা বৃদ্ধ কিংবা যারা শ্বাসতন্ত্রের রোগে ভুগছেন তাদের জন্য আসলে অস্বাস্থ্যকর বায়ু, এবং সেই তালিকায় কিন্তু আজ ঢাকা রয়েছে। ঢাকার অবস্থান এরই মধ্যে সকালের দিকেই ঢাকা শীর্ষ 7-এ রয়েছে, এবং এটি কিন্তু বেলা গড়াতে গড়াতে বায়ুমান সূচকের আরও অবনতি হয় আমরা জানি, এবং তখন দূষিত বায়ুর তালিকায় ঢাকা আরও উপরের দিকে উঠতে থাকে। এই মুহূর্তে ঢাকার বায়ুমান সূচক রয়েছে 119 এবং অবস্থান হচ্ছে 7। অন্যান্য যারা দূষিত বায়ুর তালিকায় শীর্ষস্থানে রয়েছে তাদের মধ্যে ইন্দোনেশিয়ার শহর জাকার্তা রয়েছে, ডিআর কঙ্গোর শহর কিনশাসা রয়েছে, পাকিস্তানের লাহোর, ইউনাইটেড আরব আমিরাতের দুবাই রয়েছে শীর্ষস্থানগুলোর মধ্যে। মোটামুটি এই ছিল দূষিত বায়ুগুলো সেই দেশগুলোর কথা বা সেই শহরগুলোর কথা বলছিলাম। এ পর্যায়ে ঢাকার এলাকা ভিত্তিক বায়ুমান নিয়ে যদি কথা বলতে হয়, যেমনটি আসলে রয়েছে যে
মোট বায়ুমান অর্থাৎ গড় বায়ুমানে ঢাকার অবস্থান কিন্তু 100-র উপরে, 100 ছাড়িয়েছে এবং তার প্রতিফলন কিন্তু এলাকা ভিত্তিক বায়ুমানেও দেখা যাচ্ছে। মোটামুটি প্রতিটি এলাকাতেই বায়ুমান 100-র উপরে রয়েছে। খুব সামান্য কিছু জায়গা রয়েছে যেখানে 80, 88, 97 এমন রয়েছে, সেগুলো আসলে 100-র কাছাকাছি। বেশিরভাগেরই বায়ুমান 100-র উপরে এবং সেখানে 150-র উপরেও রয়েছে কিন্তু গুলশান, বাড়িধারা এই দিককার যে বায়ুমান, অর্থাৎ মোটামুটি ঢাকার বায়ুমান বেশ খুব একটা যে সুবিধাজনক তা বলা যাচ্ছে না। এ পর্যায়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যদি বলতে হয়, যেমনটি আসলে বলছিলাম বায়ুমান নিয়ে, আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে আজ মোটামুটি সারাদিনই কিন্তু তেমন রোদের দেখা নেই, অর্থাৎ মেঘলা আকাশ থাকবে এমনটি পূর্বাভাসে বলা হচ্ছে। সেই সঙ্গে তাপমাত্রাও মোটামুটি সহনীয় পর্যায়ে থাকছে, অর্থাৎ প্রতিটি সময়ই আসলে তাপমাত্রা 30, 31, 32-এর কাছাকাছি রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যারা এই সময়গুলোতে আসলে বাসার বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের আসলে সেরকম প্রস্তুতি নিয়ে বের হওয়া উচিত হবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে আসলে যদি আমরা ঠিক এই মুহূর্তে ঢাকার যানজট চিত্র নিয়ে কথা বলতে চাই, সেখানে আসলে যেমনটি দেখতে পাচ্ছি পুরো শহর জুড়ে কিন্তু বেশ কিছু স্থানে এরই মধ্যে বেশ ভালো রকমের যানবাহনের চাপ দেখা যাচ্ছে, অর্থাৎ যানজট এরই মধ্যে শুরু হয়ে গেছে। প্রতিদিনের মতো আজও যেমনটি দেখা যাচ্ছে যে হাতিঝিল হয়ে যে রামপুরা বাড্ডার দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু এরই মধ্যে প্রচুর যানবাহন বেরিয়ে পড়েছে এবং যানজটের চাপ অনেক বেড়ে গেছে। অর্থাৎ যারা এই হাতিঝিল হয়ে রামপুরা বাড্ডা ইউলুপ ঘুরে চলাচল করবেন তাদের আসলে ভালো যানজট পোহাতে হবে এবং কিছুটা সময় হাতে নিয়ে বের হলে তাদের কিছুটা সুবিধা হবে। এ পর্যায়ে কিন্তু আমরা ঠিক তার পাশেই বনশ্রীর যে সড়কটি রয়েছে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ আফতাবনগরের এই পাশে মেরাদিয়া কাঁচা বাজার সহ এই পাশটাতে কিন্তু বেশ ভালো রকমের যানজট এখন দেখা যাচ্ছে। অর্থাৎ এই পাশটা হয়ে যারা আসলে মূল সড়কে প্রবেশ করতে যাচ্ছেন সেখানে গাড়ির চাপ অনেক রয়েছে। সেই সঙ্গে এই পাশটাতে যদি দেখি রামপুরা বাড্ডার এই সড়কের পাশাপাশি এই পাশটাতে কিন্তু যানবাহনের চাপ এখন বাড্ডার এ পাশে তেমন দেখা যাচ্ছে না। অর্থাৎ আপনি যদি যমুনা ফিউচার পার্ক হয়ে প্রগতি সরণি হয়ে এই পাশটাতে চলাচল করেন যানজট কিছুটা কম পাবেন এখন পর্যন্ত, তবে সময় যত গড়াবে যানজটের চাপ হয়তো বাড়বে। যেমনটি আসলে গুলশান এভিনিউ কিংবা কামাল আতাতুর্ক এভিনিউর দিকেও দেখা যাচ্ছে বীরুত্তম একে খন্দকার রোড, সেই জায়গাগুলোতে এখনও যানবাহনের চাপ তেমন নেই। তবে বীরুত্তম একে খন্দকার রোডে কিন্তু আপনি যদি গুলশানের দিকে যাতায়াতের চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাকে ভালো রকমের যানবাহনের চাপ পোহাতে হবে, অর্থাৎ যানজট পোহাতে হবে। এ পর্যায়ে যদি আমরা এই পাশে মহাখালী বাস টার্মিনালের দিকে আসি, মহাখালী বাস টার্মিনালের দিকে যেমন হয়ে থাকে দিনের শুরুতে কিন্তু প্রচুর বাস এখানে পার্কিং করে রাখা থাকে রাস্তার পাশে এবং তার প্রভাব কিন্তু সড়কে পড়ে, অর্থাৎ যানজট বেড়ে যায়। তেমনটি আসলে দেখা যাচ্ছে এখানে এখন পর্যন্ত মহাখালী বাস টার্মিনালে কিছুটা যানজট দেখা যাচ্ছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে যানবাহনের চাপ বাড়তে থাকে যেমনটি আমরা জানি। সেই সঙ্গে তেজগাঁর এই পাশটাতে কিন্তু প্রচুর যানবাহনের চাপ দেখা যাচ্ছে, অর্থাৎ যানজট অনেক। সেই জায়গায় যারা তেজগাঁওয়ের এই সড়কটি ব্যবহার করবেন তাদেরকে ভালো রকমের সময় হাতে নিয়ে বের হতে হবে। এ পর্যায়ে যদি ফার্মগেট নিয়ে কথা বলতে হয়, দর্শক দেখতে পাচ্ছেন ফার্মগেটের এই পাশেও কিন্তু যানজট রয়েছে, অর্থাৎ এই পাশটাতে যারা চলাচল করবেন তাদেরও যানবাহনের চাপ কিংবা যানজট পোহাতে হবে। তবে এ পাশে মানিক মিয়া এভিনিউয়ে কিন্তু আজ তেমন যানবাহনের চাপ নেই, তবে যেমনটি আসলে জানি আমরা আজ কিন্তু বাজেট অধিবেশন পাশ হতে যাচ্ছে, সেই সঙ্গে সংসদ সদস্যরা সংসদে যাতায়াত করবেন, কিছুটা হয়তো যানবাহনের চাপ তখন সেখানে থাকবে এবং সেই জায়গায় কিছুটা সময় হাতে নিয়ে বের হলে কিছু সুবিধা আপনারা করতে পারবেন। সেই সঙ্গে যদি আমরা এই পাশে শাহবাগ নিয়ে কথা বলি, শাহবাগে এর মধ্যে যানবাহনের চাপ বেড়ে গেছে, যানজট বেড়ে গেছে এবং কারওয়ান বাজারের এই পাশটাতেও কিন্তু যানবাহনের চাপ রয়েছে, অর্থাৎ কাজী নজরুল ইসলাম এভিনিউ কিছুটা যানবাহনের চাপ দেখা যাচ্ছে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে দিয়ে কিছুটা যানবাহনের চাপ রয়েছে। সেই সঙ্গে এই পাশে যদি আমরা ঢাকার মতিঝিলের পাশটা নিয়ে কথা বলি, মতিঝিলের এই পাশে অফিস পাড়া, সেখানে কিন্তু যানবাহনের চাপ প্রায়ই থাকে এবং তার ব্যতিক্রম কিন্তু আজও নেই। মতিঝিলের এই পাশে কিছুটা যানবাহনের চাপ এখন কম, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অফিস সময় যেমন বাড়তে থাকবে তখন যানবাহনের চাপ বাড়তে থাকবে এমনটি কিন্তু ধারণা করাই যায়। সেই সঙ্গে আসলে যদি মিরপুর রোড বা এই পাশগুলোতে যানবাহনের চাপ আজ তেমন নেই, ঢাকার প্রবেশদ্বার, আমিনবাজার, গাবতলী এই পাশেও কিন্তু যানবাহনের চাপ তেমন নেই। তো মোটামুটি এই ছিল আসলে সড়কের সবশেষ খবরাখবর। সেখানে আমরা দেখাচ্ছিলাম ঠিক কোথায় কোথায় যানজট রয়েছে এবং এই সড়কগুলো যারা ব্যবহার করবেন তাদের কিছু সময় হাতে নিয়ে বের হতে হবে এবং স্বাভাবিকভাবেই আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন, এই প্রত্যাশা আপনাদের প্রতি রাখা হচ্ছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ এবং ট্রাফিক আপডেটের সবশেষ খবরাখবর। এই পর্যায়ে আমরা ফিরে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। আমিরুল ইসলাম আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বিস্তারিতভাবে ট্রাফিক আপডেট এবং ওয়েদার আপডেট জানাচ্ছিলেন। আমিরুল ইসলাম আলিফের কথাগুলো যদি দর্শক লক্ষ্য করেন তাহলে দিনের শুরুর পরিকল্পনাটি আপনাদের বেশ গোছালো হতে পারে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা খুলনা মহাসড়কের পাশেই গড়ে উঠেছে পৌরসভার বর্জ্যের ভাগাড়। বছরের পর বছর ধরে সেখানে ময়লা আবর্জনা ফেলায় পরিবেশ দূষণের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার
ঢাকা খুলনা মহাসড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহনের চলাচল। খোলা জায়গায় বর্জ্য ফেলার কারণে চারদিকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, যাতে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় মহাসড়কের পাশেই দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে তৈরি হয়েছে বিশাল ময়লার ভাগাড়। চরম দুর্ভোগে পথচারী ও আশপাশের বাসিন্দারা। দীর্ঘদিন এভাবে বর্জ্য ফেলে রাখায় বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকিতে স্থানীয়রা। রাস্তাটা মনে করেন অনেক সময় যাতায়াত করার সাথে সাথে বমি চলে আসে, এক। দ্বিতীয়ত হচ্ছে যাত্রীর অনেক ভোগান্ত। আর এই রাস্তার এই সাইডের এই ময়লাগুলোর কারণে অনেক সময় ড্রাইভাররাও আছে, দেখা যাইতেছে হ্যান্ডেল ছাইরা দিয়া নাক চাপা ধরতে যায়, একটা মনে করেন অনেক সময় দুর্ঘটনা ঘটায় ফেলায়। দুর্গন্ধ, আর গন্ধ হয় না। ঢাকা যেরকম গাবতলি ছিল সেরকম সেই কায়দা হয়েছে। চেয়ারম্যান যায় তাও কোনো কথা কয় না, এই ময়লা কি করবি তাও করা যায় না। ছেলে মেয়ের খুব অসুবিধা হয়, আমরা যাইতে পারি না, বাসায় গেলে হয়তো মানে খাবার দাবারও খাইতে পারি না। উপজেলা প্রশাসন বলছে, সমস্যা সমাধানে গোয়ালন্দের উজানচর ইউনিয়নের নতুন পাড়ায় ময়লার ডাম্পিং স্টেশন নির্মিত হচ্ছে। এফএসটিপি প্রকল্পের আওতায় ডাম্পিং স্টেশন নির্মাণে মোট ব্যয় প্রায় 5.25 কোটি টাকা। পৌরসভার জন্য দীর্ঘদিনের একটা সমস্যা। তবে আশার বিষয় হচ্ছে আমাদের যে এফএসটিপি প্ল্যান্ট সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল আমাদের কাছে হস্তান্তর করেছে। এখন একটা পক্ষের সাথে যোগাযোগ হচ্ছে, আমরা খুব দ্রুত তাদের সাথে হয়তো বা কন্ট্যাক্টের মাধ্যমে পৌরসভার সাথে কন্ট্যাক্ট করে আমরা তাদের নিকট ওই কাজটা হস্তান্তর করতে পারবো। আর তাই অচিরেই এই বর্জ্য দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার আশায় দিন গুনছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। গুড মর্নিং বাংলাদেশে সাথে থাকার জন্য ধন্যবাদ। সরকারি ভর্তুকিতে মানসম্মত বীজ পাওয়ার কথা কৃষকের, কিন্তু জয়পুরহাটে বিএডিসির সেই বীজ চলে যাচ্ছে ব্যবসায়ীদের হাতে। তাদের কাছ থেকেই বাড়তি দামে বীজ কিনছেন চাষিরা। এছাড়া অভিযোগ উঠেছে এক পরিবারেই একাধিক ব্যক্তিকে দেয়া হয়েছে ডিলারশিপ। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। জয়পুরহাট সদর উপজেলার মুরারিপুরের কৃষক ওবায়দুর রহমান আমন ধানের বীজ তলার জন্য জমি প্রস্তুত করলেও সরকার নির্ধারিত ডিলারের কাছে বারবার ধর্ণা দিয়েও পাচ্ছেন না বিএডিসির বীজ। আসল জায়গাতে আমি যেতেই পারি না, কোন বিএডিসি বীজ নেই, থাকলেও কবে নেই এক শব্দ। ওরা অন্যজনের কাছে বিক্রি করে খায় ফেল দেয় ওই প্যাটিরা, তা আসল বীজটা আমি পাবো কোথায়? এদিকে কালাই উপজেলার আকন্দপাড়া এলাকার কৃষক এনামুল হক অনেক খোঁজাখুঁজির পর এক ডিলারের কাছ থেকে পেয়েছেন বিএডিসির 10 কেজির একটি বীজের প্যাকেট। তবে অভিযোগ, প্যাকেটের গায়ে সরকারি মূল্য 1050 টাকা থাকলেও তার কাছ থেকে নেওয়া হয়েছে 1400 টাকা। 1100 টাকা দাম, খুব ধরে দিলাম 1200, 1250, 1300 দিবা চালাম, তারপরেও আমাকে দিল না। 1400 টাকাই নিবে। সরকার বলে আমাকে ভর্তুকি দিয়ে আছে, কোন হিসাবে ভর্তুকি? জয়পুরহাটে 5 উপজেলায় সরকারি বীজ কৃষকদের কাছে পৌঁছে দিতে অনুমোদিত ডিলার রয়েছেন 211 জন। নিয়ম অনুযায়ী তাদের মাধ্যমেই কৃষকরা নির্ধারিত মূল্যে বীজ পাওয়ার কথা। অনুসন্ধানে মিলেছে এসব বীজের একটি অংশ চলে যাচ্ছে কোম্পানি ও ব্যবসায়ীদের গুদামে। স্থানীয় কয়েকটি দোকান ঘুরেও মিলেছে এর সত্যতা। সরকার এগুলো বিডিসি অফিস থেকে তোলা হয়, ডিলারের মাধ্যমে তোলা হয়, সরাসরি অফিস থেকেও নেওয়া যায়। আমি আপাতত 10 কেজির প্যাকেট 50টা নিয়েছি। মেহেদি দেয়, তারপর হচ্ছে স্টোর কিপার হচ্ছে ছেলেটা কি বা আফাজ বিএডিসির বীজ উত্তোলন করবে যারা বিএডিসি ডিলাররা, তারা অ্যারাইভাল রিপোর্ট একটা উপজেলায় দেওয়ার কথা থাকলেও প্রত্যেকেই আমরা সবার কাছ থেকে পাই না। মোটামুটি কয়েকজন রেগুলার যারা উত্তোলন করে তারা দেয়। অনুসন্ধানে উঠে এসেছে আরো কিছু তথ্য। খেতলাল উপজেলার এক ডিলারের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের নামে একাধিক ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে। বাস্তবে তাদের নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। ওই ধানের দোকানে একটা সাইনবোর্ড আছে, কি নাম শামসুর না কি বলেন আপনি? ওটা আছে ওখানে সাইনবোর্ড, কিন্তু ওর কোনো অস্তিত্ব নেই। যদিও নিয়ম অনুযায়ী বিএডিসির বীজ শুধু অনুমোদিত ডিলাররাই উত্তোলন ও বিক্রি করতে পারবেন, কিন্তু অভিযোগ উঠেছে অতিরিক্ত অর্থের বিনিময়ে কিছু ব্যবসায়ী সরাসরি বীজ সংগ্রহ করছেন। এমনকি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠিয়েও সংগ্রহ করা হচ্ছে বীজ। এ বিষয়ে জানতে চাইলে বিএডিসির 2 কর্মচারী দায় চাপান ঊর্ধ্বতন কর্মকর্তার উপর। এমন পরিস্থিতি হয়, অফিস শুক্রবার শনিবার পড়ে যায়, সেই হিসেবে ওরা পেওটা দিতে পারে না,
সেক্ষেত্রে কিছু ক্যাশ নেওয়া লাগে। প্রত্যেকটা বিষয়ে স্যার পরিষ্কার করা আছে, স্যার জানে অবহিত, স্যারকে আপনি বলেন। তবে দায় নিতে নারাজ বিডিসির সহকারী পরিচালক। প্রতিবেদন প্রচার না করতে চলে ম্যানেজের চেষ্টাও। বিডিসির যে বীজটা বরাদ্দ হয় এটা ডিলার প্রতি সমহারে বরাদ্দ হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই সময় অতিক্রান্ত হয়ে গেলে ওপেন সেলে যায়, পরবর্তীতে সেটা সিড উইথাউট রিজনের আওতায় যে কোনো ডিলার তুলতে পারে। মাঠ পর্যায়ে উৎপাদন বাড়াতে সরকার প্রতি বছর ভর্তুকি দিচ্ছে কোটি কোটি টাকা। তবে নানা অনিয়মে প্রশ্ন উঠেছে সেই সুবিধা কতটা পৌঁছাচ্ছে প্রান্তিক কৃষকের কাছে। আব্দুল্লাল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট। বৃষ্টি উজানের ঢলে পানি বাড়ছে নদ নদীতে। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের সবগুলো জলকপাট। এরই মধ্যে লালমনিরহাট কুড়িগ্রামে ডুবে গেছে নিম্নাঞ্চল। বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন মাহমুদ রাফিন, লালমনিরহাট থেকে সাব্বির আহমেদ। রাফিন, যেমনটি আসলে শুনছিলাম, বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে, উজানের পানি এসে নদ নদীতে পানি বাড়তে শুরু করেছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই যে পানি বাড়ছে, এখন সবশেষ পানির অবস্থা কেমন এবং যে সমস্ত এলাকায় বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে আসলে কি ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে? গতকাল সন্ধ্যার পর থেকে পানি কমতে দেখা যাচ্ছে। মূলত গত 3 দিনে তিস্তা নদীর পানির লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে প্রায় 100 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং রংপুরের কাউনিয়া ব্যারেজ পয়েন্টে শুধু গতকাল সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত 30 সেন্টিমিটার বেশি বৃদ্ধি পেয়েছিল। এবং আমরা যেমনটি দেখছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু পানি কমতে শুরু করেছে। এখন লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি 30 সেন্টিমিটার নিচে এবং রংপুরের কাউনিয়া তিস্তা সেতু পয়েন্টে পানি 23 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। মূলত তিস্তা খরস্রোতা নদী, এখানে উজান থেকে যে গজলডোবার বাঁধে যখন পানি ছাড়ে তখন কিন্তু এই তিস্তা নদী পানিতে টইটুম্বুর হয়ে ওঠে, তিস্তা নদীর নিম্নাঞ্চল প্লাবিত হয়। আমরা ঠিক যেমনটি দেখছি যে চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো গতকাল তিস্তা নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং গত পরশুদিন রাতে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং গতকাল রংপুরে আমরা যেটা দেখেছি যে কাউনিয়া সেতু পয়েন্টে বিপদসীমার মাত্র 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফলে রংপুরের গঙ্গাচড়া এবং কাউনিয়া উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে গঙ্গাচড়া উপজেলার বাগেরহাট, চর ইসলি, চর বিনবিনা সহ লক্ষ্মীটারি ইউনিয়নের সংকটদহ একটি গ্রাম, যেটি তিস্তা নদীর বন্যায়, ভাঙনে, প্লাবনে জর্জরিত। এই গ্রামটির অর্ধেকের বেশি অংশ কিন্তু ভেঙে গিয়েছে। সেই গ্রামটিরও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে পানি নেমে যাচ্ছে, তবে এখনও কিছু কিছু জায়গায় কিন্তু পানি রয়েছে। বিশেষ করে যারা নদীগর্ভে বসবাস করেন তারা কিন্তু প্লাবিত হয়েছে, অনেকটা দুর্ভোগে পড়েছিলেন। এছাড়াও কিন্তু গত 2-3 দিন থেকে রংপুরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেটিও পানি বৃদ্ধির অন্যতম একটি কারণ। মূলত তিস্তা পাড়ের মানুষ কিন্তু চায় যে এই যে প্রতি বছর বেশ কয়েকবার তাদের প্লাবিত হতে হয়, বন্যা ভাঙনে তাদের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। তারা চান যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, কারণ তিস্তা পাড়ের যে 5 জেলা রয়েছে, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, 5 জেলার 2 কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবং যেটি নিয়ে বারংবার আন্দোলন সংগ্রাম হয়ে এসেছে। গত মাসেও অন্ততপক্ষে 3টি জায়গায় মানববন্ধন এবং জনসমাবেশ হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে। তারা চান যে তিস্তা নদীর 2 ধারে স্থায়ী বাঁধ নির্মাণ করে নদী শাসন করে এই উত্তর অঞ্চলে মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার কাজ করুক। আলিফ। রাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম রংপুরের খবর। এই পর্যায়ে একটু লালমনিরহাট যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, যেমনটি জেনেছি আমরা, লালমনিরহাটেও পানি বাড়তে শুরু করেছে, বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। একই জিনিস জানতে চাইব, পূর্ব প্রস্তুতি কেমন দেখছেন? আলিফ, এটি গতকালকের পূর্বাভাস ছিল, কিন্তু বাস্তব চিত্র আজকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টের পানির বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে লালমনিরহাটের যে নদী, তিস্তা নদী রয়েছে, সেই তিস্তা নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছে লালমনিরহাটের
কালীগঞ্জ উপজেলার তিস্তার পাড়ে। আপনাকে দেখাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু তিস্তার পানি একেবারেই নামতে শুরু করেছে। এই তিস্তার পানি নামার কারণে নদীগর্ভে এবং পানিবন্দী যে পরিবারগুলো রয়েছে তাদের মাঝে কিন্তু কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। অপরদিকে এই যে পানি কমার কারণে লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে বেশ কিছু ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে, যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে একটা নদী ভাঙ্গনের কিন্তু আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সাধারণ মানুষ। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছে সুনীল কুমার, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে যে সকল এলাকায় ভাঙ্গনের ঝুঁকি রয়েছে ইতিমধ্যে সেই এলাকাগুলো কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং ভাঙ্গন প্রতিরোধে ইতিমধ্যে তারা জিও ব্যাগ সহ যে প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো কিন্তু তারা প্রস্তুত করেছেন। আমি গতকালকে লালমনিরহাট যে জেলা প্রশাসক রয়েছেন জেলা প্রশাসকের কথা বলেছি। তিনি জানিয়েছেন যে গত দুদিন বন্যা থাকার কারণে লালমনিরহাটে 220 মেট্রিক টন চাল এবং 5,50,000 টাকা বরাদ্দ করা হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। ইতিমধ্যে পানি নামতে শুরু করলেও লালমনিরহাটে বেশ কিছু জায়গা কিন্তু নিম্ন অঞ্চল রয়েছে, সেই নিম্ন অঞ্চল কিন্তু পানি নামতে সময় লাগবে। আলিফ। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লালমনিরহাট থেকে সহকর্মী সাব্বির আহমেদ এবং এর আগে রংপুর থেকে মাহমুদ রাফিন জানাচ্ছিলেন সেখানকার পানি বৃদ্ধি, বন্যার পূর্বাভাস সহ সর্বোপরি সবশেষ খবরাখবর। দর্শক, একটি আপডেট জানিয়ে রাখতে চাই, নেদারল্যান্ডস এবং মরক্কোর ম্যাচ চলছে। নেদারল্যান্ডস 1-0 গোলে এগিয়ে গেছে এই মুহূর্তে। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আর্জেন্টিনা ব্রাজিল দুই দলে বিভক্ত হয়েছে পুরো দেশ। আবারও স্বাগত গুড মর্নিং বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিপজ্জনক রাসায়নিকের কন্টেইনার প্রতিনিয়ত তৈরি করছে দুর্ঘটনার ঝুঁকি। এগুলো ধ্বংস করতে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কথা থাকলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে তা করা যাচ্ছে না। দ্রুত এই বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের রাবার টায়ার গেন্ট্রি ক্রেন কিংবা কাস্টমসের অকশন শেডে আগুন লাগার ঘটনায় আবারও আলোচনায় চট্টগ্রাম বন্দরে থাকা ডেঞ্জারাস গুডস বা বিপজ্জনক পণ্যের কন্টেইনার। বন্দর জুড়ে এমন কেমিক্যাল কন্টেইনার রয়েছে 350-র বেশি, যার মধ্যে 57টি থেকে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রাসায়নিক, যা বন্দরের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকি বাড়াচ্ছে। চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে কিন্তু একটা নতুন কেমিক্যাল শেড তৈরি করেছে, যেই কারণে আমরা নতুন যে সমস্ত পণ্য সামগ্রী আসছে কেমিক্যাল আইটেম, আমরা ক্লাস অনুযায়ী সেগুলোকে আলাদা আলাদাভাবে সংরক্ষণ করতে পারছি। কিন্তু যেগুলো অনেক পুরনো, এমন পুরনো আছে 2003 সালের কন্টেনার রয়েছে, এই কন্টেনারগুলোকে আসলে আমাদের এখন ডিসপোজ অফ করা অতি জরুরি। কাস্টমসের সাথে এবং এনবিআর এর সাথে উদ্যোগ নিয়ে এগুলোকে লাফার্স হোলসেম সিমেন্টের যে ইনসিনারেটর আছে সেখানে ধ্বংস করার জন্য কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা বন্দরে থাকা এসব ঝুঁকিপূর্ণ রাসায়নিক ধ্বংস করতে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা সইয়ের কথা থাকলেও 7 মাস পরও চূড়ান্ত হয়নি খসড়া। এমওইউ করার জন্য এটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেখানে কিছু ফাইন্ডিংস ছিল, আমরা সেটার জবাব দিয়েছি। আশা করছি এমওইউটা হয়ে গেলে পরবর্তীতে লাফার্স হোলসিম মাধ্যমে এটা ধ্বংসের কার্যক্রম এগিয়ে যাবে। বন্দরকে যে কোনো ধরনের ঝুঁকি থেকে দূরে রাখতে উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের।
যতটুকু জানি সিলেটে নাকি কোন একটা জায়গার মধ্যে এটা ধ্বংসের প্রক্রিয়া হয়েছে এবং ওখানে নিয়ে যাওয়ার জন্য নাকি ওখানে আবার তৃতীয় আরেকটা শক্তি কাজ করতেছে। এই করতে করতে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। বন্দরের নতুন কেমিক্যাল শেডে পড়ে থাকা পণ্যের মধ্যে আছে কসমেটিক্স, ক্লিনিং এজেন্ট, পেস্টিসাইড, ফার্মাসিউটিক্যালস পণ্যসহ নানা ধরনের দাহ্য পদার্থ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের এই যুগেও মাত্র একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২৭টি গ্রামের মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই নৌকায় ফুলঝোর নদী পার হচ্ছে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে স্থানীয় শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহন সহ স্বাভাবিক জীবনযাপন। নদী পার হতে খেয়াঘাটে এই অপেক্ষা, কেননা যাতায়াতে একমাত্র ভরসা নৌকা। তাই যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের ৩ উপজেলার বাসিন্দাদের এই ভোগান্তি নিত্যদিনকার। বছরের পর বছর দুর্ভোগ পোহালেও সমস্যা সমাধানে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। স্থানীয়রা বলছেন, একটি সেতুর অভাবে থমকে আছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসা সেবাও। বর্ষায় পরিস্থিতি হয় আরও ভয়াবহ। স্কুল কলেজ আসার সমস্যা, এখানে যখন কস্তুরি বেজে যায় নদীর কারণে স্কুল কলেজ ঠিক মতো করতে পারে না। নদী পার হওয়ার জন্য সময় মতো তরকারি পৌঁছাতে না পারার কারণে দামে বিক্রি করতে না পারে খুবই অসুবিধার মধ্যে আছি। নদী পারাপারে সারা 12 মাসই সমস্যা। সেটা সমস্যা লেগে যে মালামাল কিনতে গেলে যদি ঢাকাতে মোকাম করতে যেতে হয়, দেখা যায় আমাদের আগের রাতি পার হওয়া লাগে। আমাদের এখানে মনে করেন যদি ব্রিজটা হয় তাহলে আমাদের যাইতে সুবিধা হয়। যেমন পরীক্ষার হলে যদি একটা নৌকা মিস করা হয় তাহলে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে, বা আমরা পরীক্ষার হাফ টাইম শেষ হয়ে যায় তখন আমরা পরীক্ষার হলে গিয়ে পৌঁছাই। এই নদী, ফুলঝোর নদীতে অন্তত ব্রিজ হলে আমাদের সুবিধা হয় পরীক্ষায় যাতায়াত করতে। সেতু নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 27টি গ্রামের মানুষের একটি প্রাণের দাবি যে এই অংশে একটি ব্রিজ নির্মাণের একটি দাবি আছে। প্রস্তাব প্রেরণ করেছি সরকারের কাছে। তো প্রস্তাবটি আশা করছি আমরা দ্রুত সময়ে পাস হলে আমরা এই ব্রিজের কার্যক্রম শুরু হবে। দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পার্লামেন্টে আমার নিজের নির্বাচনী এলাকা রামকান্তপুর ব্রিজ, যেটা এই ব্রিজের কথা বলেছি, আশা করি এই ব্রিজ হয়েও যাবে ইনশাআল্লাহ। প্রতিদিনই এই নৌপথ দিয়ে 30,000-এর বেশি মানুষ যাতায়াত করেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের কাছ থেকে F-15 জঙ্গি বিমান, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কম্পিউটার নিয়ন্ত্রিত কমব্যাট হেলমেট কিনেছে কাতার ও সৌদি আরব। ইসরায়েলের কাছ থেকে 11টি F-15 জঙ্গি বিমান কিনেছে কাতার। দেশ দুটির সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক বা প্রতিরক্ষা সহায়তা চুক্তি না থাকলেও গোপনেই চলছে এসব অস্ত্র বাণিজ্য। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, সম্প্রতি ইসরায়েলের কাছ থেকে 11টি F-15 জঙ্গি বিমান কিনেছে কাতার। এর মধ্যে 3টি বিমানে ইসরায়েলি কোম্পানি এলবিটের তৈরি করা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। গত বছর কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি তেহরান সফরে যান। তখন তার বিমানে এলবিটের এই প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত ছিল। এটি শক্তিশালী লেজার রশ্মি ব্যবহার করে সম্ভাব্য যে কোনো হামলাকে বিভ্রান্ত বা লক্ষ্য ভ্রষ্ট করে দিতে পারে। একই প্রযুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিমান উইংস অফ জায়ন এবং ফ্রান্সের প্রেসিডেন্টের বিমান সহ আরও অনেক বিমানে ব্যবহৃত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সালে যুক্তরাষ্ট্র কাতার চুক্তির অধীনে F-15QA যুদ্ধবিমান বিক্রির সময় ইসরায়েলি কোম্পানিগুলো $150 থেকে $250 মিলিয়ন সাবকন্ট্রাক্ট জিতেছিল। এর আওতায় তারা বিমান প্রতিরক্ষার উন্নত যন্ত্রাংশ এবং এসব প্রযুক্তি ব্যবহার করে, যার মধ্যে ছিল প্রায় 160টি কম্পিউটার নিয়ন্ত্রিত কমব্যাট হেলমেট, যার প্রতিটির দাম প্রায় $2 লাখ। বোয়িং কোম্পানির মাধ্যমে সৌদি আরবকেও 462টি একই মানের হেলমেট সরবরাহ করে এলবিট। এই উন্নত হেলমেটগুলোর স্ক্রিনে ফ্লাইট ডেটা প্রদর্শিত হয়, যা পাইলটকে লক্ষ্যবস্তু শনাক্ত করে দ্রুত আঘাত হানার সুবিধা দেয়। ইসরায়েলের সাথে কাতার ও সৌদি আরবের কোনো কূটনৈতিক সম্পর্ক বা প্রতিরক্ষা সহযোগিতা নেই। আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা থাকলেও ইরান যুদ্ধের কারণে সেই উদ্যোগ মুখ থুবড়ে পড়ে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে কাতার প্রশ্নে বরাবরই নেতিবাচক ইসরায়েল। প্রতিবেদন বলছে, বৈরী রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও কাতারের সাথে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর বাণিজ্য বাধাগ্রস্ত হয়নি, বরং গোপনে অস্ত্র বাণিজ্যে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট কাতারের রাজপরিবারের কাছ থেকে হাজার হাজার ডলার আয় করেছে। ইফাতিরা, স্টার নিউজ। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী এবং পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে সমাধিত হবেন তিনি। বাংলাদেশের পাপেট ম্যান তিনি, কারো কাছে শিল্পী ভাই। জীবনভর শিল্পে নিমজ্জিত থেকে রং আর তুলির স্পর্শে শিশু কিশোরদের মনে গেঁথে দিয়েছেন জীবনবোধের এক নির্মল ছবি। শৈশবে নদীর বুকে মেঘের প্রতিফলন দেখে তার ভেতর জন্মেছিল ছবি আঁকার বোধ। দিনে দিনে সেই অনুভব ছড়িয়ে পড়ে শিল্পের নানা মাধ্যমে। তিনি হয়ে ওঠেন একটি জাতির সংস্কৃতির অগ্রগামী পথিক, দেশ বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। ছিলেন হাসপাতালে ভর্তি, বরেণ্য এই শিল্পী সবকিছু ছাপিয়ে চলে গেলেন জীবন মরণের সীমানা ছাড়িয়ে। সোমবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। অনেকদিন থেকে ভুগছিলেন, 1 বছর ধরে আইসিতে অনেকবার ছিলেন, ফেরত এসেছেন, হ্যাঁ লাইফ সাপোর্ট ছিল, তারপরে বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল। 1 বছর ধরে সাফার করছিল আর কি। তো ইভেন্চুয়ালি নিউমোনিয়া হয়ে উনি আর কি চলে যায়। লাস্টে আর ওই ওষুধ কাজ করছিল না। ব্যক্তিগত শিল্পকর্ম ছাপিয়ে নিজেকে মেলে ধরেছেন এক উদার ও মহৎ শিক্ষক হিসেবে। কয়েক প্রজন্মের কোমলমতি শিশুদের চিন্তা ও মননে বপন করে দিয়েছেন শিল্পবোধ। শিখিয়েছেন কিভাবে ধরতে হয় রং তুলি আর কিভাবে দিতে হয় নবজাতক শিল্পীর প্রথম আঁচড়। টেলিভিশনের পর্দায় পাপেট শো বা পুতুল নাচকে জনপ্রিয় করে তোলার পেছনে তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। 52 ভাষা আন্দোলনে ছবি আঁকার অপরাধে তাকে যেতে হয়েছে কারাগারে, আর 71-এ শিশুদের মলিন মুখে হাসি ফোটাতে নিজেই ছুটে গেছেন শরণার্থী শিবিরে। এরপর সকল শিল্পকর্মের স্পন্দনে বাংলাদেশের স্বকীয় বৈশিষ্ট্যকে গেঁথে দিয়েছেন যত্নে। স্বাধীনতার পর 1976 সালে তার নির্দেশনায় বিটিভিতে শুরু হয় নতুন কুড়ি। এছাড়া গানের অনুষ্ঠান এসো গান শিখি, ছবি আঁকার পাঠ, মনের কথা আর মিনা কার্টুনের মতো নান্দনিক অনুষ্ঠানগুলো তারই মস্তিষ্কপ্রসূত। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপন কিংবা মঞ্চে রক্তকরবী নাটকের নির্দেশনাসহ শিল্পের নানা মাধ্যমে বারবার নিজের সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার সাক্ষ্য রেখেছেন এই শিল্পী। 1935 সালে জন্ম নেওয়া এই শিল্পী চারুকলার জগতে অনন্য ভূমিকার জন্য পেয়েছেন 21 পদকসহ অজস্র পুরস্কার। তার সমস্ত অবদান স্মরণে রেখেই বলতে হয়, তার ছড়িয়ে দেওয়া পাপেট শো থেকে যাবে চিরকাল। সেই সঙ্গে থেকে যাবেন বাংলার এই পাপেট ম্যান মুস্তাফা মনোয়ার। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা। দর্শক, দেখতে দেখতে ঘড়ির কাঁটার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। গুড মর্নিং বাংলাদেশের শেষ প্রান্তে চলে এসেছি। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি তাসফিয়া তামান্না, আমি আমিরুল ইসলাম আলী এবং আমি সাদিক হাসান ইমন। আগামীকাল আবারও দেখা হবে গুড মর্নিং বাংলাদেশে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।